এক পিচ্ছি মেয়ে আমার মন নিল কাড়িয়া, পারো যদি তোমরা তারে দাও গো আনিয়া। এক পিস পড়ল পিঠে। আরে আপনারা বুঝতে পারেন নাই? মানে হলো আমার ডাইনি বান্ধবী কোথা থেকে এসে আমার পিঠে একটা ঘুষি মারলো। আমি আমার বান্ধবীকে না দেখে বললাম, ওই কোন শালারে আমাকে পিছন থেকে ঘুষি মারলো। এ কথা বলতেই আরেক পিস পড়লো। তখন আমার ডাইনি বান্ধবী আমার সামনে এসে বলল, কাইল্লা রসিল্লা, আমি মারছি তোরে খুশি। এখন দেখি আমাকে কিছু কর। তোর মতো ডাইনিকে মেরে আমার হাত নষ্ট করতে চাই না। তোর গা থেকে এমনিতেই দুর্গন্ধ আসছে। কি বললি হারামি? আমার গা থেকে দুর্গন্ধ আসছে? তুই জানিস আমি সকালবেলা ডেটল সাবান দিয়ে গোসল করে এসেছি। এই তুই সকালবেলা গোসল করে আসিস কেন? রাতে কি বিছানায় হিসু করিস নাকি? রাসিল্লা, আমি তোকে আজকে মেরেই ফেলবো। তুই এসব আমাকে কি বলছিস? এই বলে নিজেও আমার মাথার চুল টানতে লাগলো। আমি তার হাত শক্ত করে ধরে বললাম, সরি নিঝুম, থুকু নিঝুম, এই কান ধরছি, তোরে আর এমন কথা বলবো না। এবারের মতো মাফ করে দে। ঠিক আছে, আজকের জন্য তোকে মাফ করে দিলাম। এবার বল তো, কোন পিচ্চি মেয়ের প্রেমে পড়েছিস? আরে কোনো পিচ্ছি মেয়ের প্রেমে পড়ি নাই, আমি তো এমনি গানটা কপি করে গাইছি। তাই? তাহলে এবার বল, আজকে সকালে কলেজে আসার সময় আমাকে ফোন করিস নাই কেন? আসলে রাইসার স্কুলে দেরি হয়ে গেছে, তাই ওরে দ্রুত বাইক দিয়ে স্কুলে দিয়ে আসলাম। এই কারণে তোকে ফোন দিতে পারি নাই, সরি দোস্ত। ঠিক আছে, এবার চল, ক্লাসের সময় হয়ে গেছে। আমিও আর বসে না থেকে দুজনে ক্লাসের দিকে যেতে লাগলাম। ক্লাসে যেতে যেতে আপনাদের পরিচয়টা দিয়ে দিই। আমি আপনাদের সুনামধন্য সেই পুরনো রোমান্টিক গল্প লেখক কাইল্লা রাসেল্লা, সরি প্রবাসী রাসেল। আমার পরিবারের সদস্য 4 জন, বাবা মা এবং আমার ছোট আদরের কলিজার বোন রাইসা আর আমি। আমাদের নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান আছে, আব্বু ওগুলো দেখাশোনা করে, আম্মু বাসায় থাকে। আমি ইন্টার ফাইনাল ইয়ারে পড়ি, আর আমার ছোট বোন রাইসা এবার ক্লাস 5-এ পড়ে। আর ওই যে আমার একটা ডাইনি বান্ধবী আছে না নিঝুম, ওর সাথে কলেজে ওঠার পর থেকে পরিচয়। নিঝুমের বাবা আমাদের অফিসের ম্যানেজার হিসেবে কাজ করেন। আর কিছু জানতে হবে না, গল্পের সাথেই থাকুন, সবকিছু জানতে পারবেন। দুজনে একসাথে ক্লাসে চলে গেলাম। নিঝুম গিয়ে তার বান্ধবীদের সাথে বসলো, আর আমি আমার বন্ধুদের সাথে বসলাম। কিছুক্ষণ পর স্যার ক্লাসে ঢুকলো। ক্লাসের সকল ছাত্রছাত্রী দাঁড়িয়ে সালাম দিল। স্যার চেয়ারে বসে সবাইকে বসতে বলল। তো যাই হোক, সব ক্লাস শেষ করে বাহিরে আসলাম। তখন আমার বন্ধু রিফাত এসে বলল, রাসেল, তোর সাথে আমার পার্সোনাল কিছু কথা আছে। কি কথা? তাড়াতাড়ি বলো। রাইসাকে স্কুল থেকে নিয়ে বাসায় যেতে হবে। আসলে আমার নিঝুমের বান্ধবী রিয়াকে অনেক ভালো লাগে। তুই একটু ওকে বলে তার বান্ধবীর সাথে আমার লাইনটা করিয়ে দে না। ও তাহলে এই কথা? এই কারণে তো বলি, তুমি বারবার মেয়েদের দিকে তাকিয়ে থাকো কেন? তার মানে রিয়ার দিকে তাকিয়ে থাকো। ঠিকই বলেছিস, রিয়াকে প্রথম দেখায় ভালোবেসে ফেলছি। প্লিজ বন্ধু, তুই আমার আর রিয়ার লাইনটা করে দে। লাইন করে দিলে আমি কি পাবো সেটা আগে বলো। তুই যা চাস তাই পাবি। লাইন করিয়ে দিলে সবাইকে বড় রেস্টুরেন্টে খাওয়াতে হবে এবং সব বিল তোমাকে দিতে হবে। ঠিক আছে, আমি রাজি। ওকে, মনে থাকে যেন। আর এটাও মনে রাখিস, তোর লাইন ক্লিয়ার হয়ে গেছে। এখন বাসায় গিয়ে নাকে তেল দিয়ে ঘুমিয়ে পড়ো। রিফাত ঠিক আছে বলে চলে গেল। কিছুক্ষণ পর নিঝুম আসলো। তখনও আমাকে বলল, কিরে, রিফাতের সাথে দাঁড়িয়ে কি কথা বলছিস? প্রেমে পড়েছে মন, প্রেমে পড়েছে। আমার বন্ধু রিফাত একটা মেয়ের প্রেমে পড়েছে। তাই নাকি? তা মেয়েটা কে? মেয়েটার কেউ নয়, তোর বান্ধবী রিয়া। কি বলছিস তুই? তাই নাকি? তাহলে তো লাইন পুরো ক্লিয়ার। ওই ডাইনি লাইন ক্লিয়ার মানে? আমি তো তোর কথা কিছুই বুঝতে পারছি না, একটু বুঝিয়ে বল। তুই যে সময় রিফাতের সাথে কথা বলছিস, তখন রিয়া আমাকে দাঁড় করিয়ে বলছে সেও নাকি রিফাতকে পছন্দ করে ফেলছে। আমাকে বলছে তোর সাথে কথা বলে ওদের লাইনটা করে দিতে। তাহলে তো হয়ে গেল। কালকে তাহলে 5 স্টার হোটেলে খানা হবে। হয়েছে, এখন তাড়াতাড়ি চল। তুই না আবার রাইসাকে স্কুল থেকে বাসায় নিয়ে যাবি? আমি ঠিক আছে বলে পার্কিং থেকে বাইকটা নিয়ে কলেজের গেটে আসলাম। মিমকে একটা রিক্সায় উঠিয়ে দিয়ে আমি সোজা চলে গেলাম রাইসার স্কুলের সামনে। স্কুলের সামনে গিয়ে দেখি
আমার কলিজার বোনটা রাগ করে গেটের সামনে বসে আছে। আমি বাইকটা নিয়ে সোজা রাইসার সামনে দাঁড়ালাম। সরি কলিজার বোন আমার, আজকে ভাইয়ার একটু দেরি হয়ে গেছে। ভাইয়া, তুমি আর কতবার এমন কথা বলবে? তুমি সবসময় আমাকে নিতে দেরি করে আসো। আমার প্রতি কষ্ট হয় না দাঁড়িয়ে থাকতে? এই যে বোন আমার, এই কানে ধরলাম, আজকের পর আর দেরি হবে না, এবারের মতো সরি। সরি বলে কাজ হবে না, আমার আইসক্রিম এবং চকলেট কিনে দিতে হবে। ঠিক আছে দিব, এবার বাইকে ওঠো। রাইসা একটা মুচকি হাসি দিয়ে বাইকের পিছনে উঠল। আমার বোনের মিষ্টি হাসি দেখলে আমার দিন অনেক ভালো কাটে। বোনের কান্না আমি সহ্য করতে পারি না। আজ পর্যন্ত রাইসারকে একটা টোকা পর্যন্ত দেই নাই। আব্বু আম্মু সবাই রাইসাকে অনেক আদর করে। আবার ভাববেন না শুধু রাইসাকে আদর করে, আমাকেও কম করে না। তো যাই হোক, রাইসাকে নিয়ে বাসায় চলে আসলাম। আসার সময় রাইসাকে আইসক্রিম এবং চকলেট কিনে দিছি। বাইক পার্কিং করে দুই ভাই বোন বাসার কলিং বেল চাপ দিলাম। খালা এসে দরজা খুলে দিল। খালা মানে কাজের বুয়া, আমি ওনাকে খালা বলে ডাকি। দুই ভাই বোন বাসার ভিতরে ঢুকে আমি আমার রুমে এবং রাইসা তার রুমে চলে গেল। আম্মু কিচেন রুমে ছিল। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে দুই ভাই নাস্তা করে বাসার বাহিরে এসে বাইক নিয়ে রাইসাকে তার স্কুলে নামিয়ে দিয়ে আমি কলেজে চলে আসলাম। কলেজের গেট দিয়ে ঢুকে সামনে তাকিয়ে দেখি আমার খাচ্চন্নি ডাইনি বান্ধবী আমার আগে এসে হাজির। আমি বাইকটা পার্কিং করে নিজুমের সামনে গেলাম। কিরে ডাইনি, তুই আজকে আমার আগে কলেজে? রাসেল্লা, তোরে আমি মেরেই ফেলবো। তুই আমাকে এই নাম ছাড়া অন্য নামে ডাকতে পারিস না। এর থেকে আর ভালো নাম আমি খুঁজে পাই না। তুই তো এমনিতেই একটা ডাইনি, সব সময় আমার সাথে লেগে থাকিস। কি? তার মানে তুই বলতে চাইছিস আমি সব সময় তোর সাথে ঝগড়া করি? তা নয় তো কি, আমি দেখতে কত সুন্দর, আমার আব্বা আম্মাকে সুন্দর একটা নাম দিছে রাসেল, আর তুই আমাকে কি নামে ডাকিস? তাই নাকি? তুই অনেক, তোর নামটা অনেক সুন্দর, তাই না? তাহলে আজ পর্যন্ত একটা প্রেম করতে পারলি না কেন? তোর মতো ডাইনি আমার সাথে থাকলে কোনো মেয়ে আমার সামনে আসতে সাহস করে না। কেন, আমি কি বাঘ না ভাল্লুক যে আমাকে তারা ভয় পায়? তার থেকে কম কোথায়, কত সুন্দর সুন্দর মেয়ে কলেজে পড়ে, আমার সাথে কথা বলতে চায়, তোকে সাথে দেখলে আসতে চায় না। তার মানে তুই বলতে চাইছিস আমি যেন তোর সাথে না থাকি? ঠিক আছে, আজকের পর আমি তোর সামনে কখনো আসবো না। এই বলে নিঝুম কলেজ থেকে বেরিয়ে গেল। আমি পিছন থেকে অনেকবার ডেকেছি, কিন্তু ও আমার ডাকে সাড়া না দিয়ে চলে গেল। বুঝেছি নিঝুম আমার সাথে অভিমান করেছে। আমি আর কিছু না ভেবে ক্লাসে চলে গেলাম। ক্লাসে এসে রিফাতের সাথে বসলাম। তখন রিফাত আমাকে বলল, কিরে, মিমকে তোর সাথে দেখলাম, নিঝুম কোথায়? আমার সাথে রাগ করে চলে গেছে। এটা তো নতুন কিছু নয়। এখন রাগ করবে, কিছুক্ষণ পর তোর 14 গোষ্ঠী উদ্ধার করবে। সেটা আমি ভালোই করে জানি, তবে আজকে একটু বেশি রেগে গেছে। মনে হয় না তাদের বাড়িতে না যাওয়া পর্যন্ত রাগ থামাতে পারবো। আচ্ছা, ওটা বাদ দে, এখন বল আমার বিষয়ে কতটুকু আগালি? তোর লাইন মনে কর ক্লিয়ার। কলেজ শেষে 5 স্টার হোটেলে নিয়ে যাস, তাহলে শোন। তারপর গতকালের সবকিছু রিফাতকে খুলে বললাম। বস কি মামা, তাহলে তো ক্লাস শেষ করে রিয়াকে প্রপোজ করব। ঠিক আছে, করিস। তারপর আরো কিছুক্ষণ কথা বলার পর ক্লাসে স্যার চলে আসলো। আমরা সবাই দাঁড়িয়ে স্যারকে সালাম দিলাম। স্যার সবাইকে বসতে বলে পড়া শুরু করলো। দেখতে দেখতে সব ক্লাস শেষ করে বাইরে আসলাম। রিফাতও আমার সাথে বের হলো। রিফাত কলেজের পাশের থেকে একটা ফুল ছিঁড়ে হাতে নিল রিয়াকে প্রপোজ করার জন্য। কিছুক্ষণ পর রিয়া ক্লাস থেকে বেরিয়ে আসলো। রিফাত রিয়ার সামনে হাঁটু গেড়ে বসে প্রপোজ করতেই এমন কিছু দেখতে পাবো সেটা কখনোই আশা করি নাই। রিফাত রিয়াকে প্রপোজ করতেই রিয়া রিফাতের গালে ঠাস করে একটা থাপ্পড় মেরে দিল। কি থেকে কি হয়ে গেল আমি দাঁড়িয়ে না থেকে ওদের সামনে গিয়ে রিয়াকে বললাম, রিয়া তুই এটা কি করলি? তুই রিফাতকে থাপ্পড় মারলি কেন? তুই না ওকে পছন্দ করিস? মিম আমাকে সবকিছু খুলে বলছে। আরে ও ভাবলো কি রে, আমি ওকে ভালোবাসবো? যে ছেলে আমার ভাইকে কলেজের সবার সামনে মারতে পারে, আমি তাকে ভালোবাসবো? তোর ভাই মানে? তুই কার কথা বলছিস? আমার ভাই হচ্ছে এই এলাকার মেয়র আমজাদ খানের ছেলে, মুরাদ চৌধুরী। রিফাত, তার মানে আমি অসুস্থ থাকা অবস্থায় তুই যে ছেলেকে মারছিস, রিয়া সেই ছেলের কথা বলছে?
রাসেল, আর ওই ছেলেটাকে কেন মেরেছি তুই তো সবকিছু জানিস। ও আচ্ছা, তার মানে ঘটনা এখানে। আর রিয়া তোর ভাই তোকে বলে নাই কেন রিফাত তোর ভাইকে মেরেছে? বলেছে, মুরাদ বলেছে। সে নাকি রাস্তা দিয়ে বাইক চালিয়ে আব্বুর এক জনসভায় যাচ্ছিল, তখন হঠাৎ রিফাত কিছু ছেলে নিয়ে আমার ভাইকে আজকে কলেজের মাঠে নিয়ে এসে অনেক মারে। এজন্য আমি এই কলেজে নতুন ভর্তি হই, আমার ভাইয়ের প্রতিশোধ নিতে। এবার রিয়া আমার কথা শোন, তোর ভাই কি করেছে জানিস? রিফাতের বোন পায়েলকে প্রতিদিন কলেজ যাওয়া আসার সময় ডিস্টার্ব করতো, তাই রিফাত ওকে মারলো। তোর মাথা ঠিক আছে? আমার ভাই প্রতিদিন ওর বোনকে কিভাবে ডিস্টার্ব করলো? আমার ভাই যেদিন মার খেয়েছে ওই দিনই কানাডা থেকে দেশে এসেছে। এসেও আব্বুর সাথে দেখা করতে যাচ্ছিল। আমরা দুই ভাই বোন জমজ হয়েছি। মুরাদ কানাডা পড়াশোনা করেছে, আর আমি দেশে করতাম। কি বলছিস তুই? তাহলে মনে হয় এখানে মিস্টেক হয়ে গেছে, তুই ওকে মাফ করে দে। না, আমি ওকে কখনো মাফ করব না। এই বলে রিয়া চলে গেল। বেচারা রিফাত চেহারা মন মরা করে দাঁড়িয়ে আছে। তখন আমি বললাম, চিন্তা করিস না, রিয়ার মনে তোর জন্য একটু ভালোবাসা থাকে, তাহলে দেখবি রিয়া ঠিকই তোর কাছে ফিরে আসবে। এখন বাসায় চলে যা। রিফাত কিছু না বলে চলে গেল। হঠাৎ আমার মনে পড়লো, রাইসাকে তো স্কুল থেকে নিতে হবে, স্কুল তো ছুটি হয়েছে, প্রায় 1 ঘন্টার উপরে হয়েছে। আল্লাহ জানে আমার কপালে কি আছে। আমিও দাঁড়িয়ে না থেকে বাইক নিয়ে সোজা রাইসার স্কুলের সামনে চলে আসলাম, কিন্তু স্কুলের সামনে এসে দেখি রাইসা নেই। তখন আমি স্কুলের দারোয়ান চাচাকে বললাম, চাচা আমার বোন রাইসা কোথায়? ওকে তো দেখছি না। রাইসা মামুনিকে গেটের সামনে দাঁড়িয়ে থাকতে দেখলাম, এখন কোথায় গেছে বলতে পারবো না। আমি একটু আগে গেট রেখে দোকানে গিয়েছি, এসে দেখি রাইসা নেই। আমি তো মনে করছি তুমি এসে নিয়ে গেছো। চাচা আমি তো মাত্র আসলাম, কলেজে একটা কাজে দেরি হয়ে গেছে। তাহলে তুমি বাসায় একটা কল দিয়ে দেখো, হয়তো তোমার পরিচিত কেউ নিয়ে গেছে। আমি চাচার কথা মতো বাসায় আম্মুকে ফোন দিলাম। আম্মু ফোন ধরার পর আমি বললাম, আম্মু রাইসা কি বাসায় গেছে? রাইসাকে তো সেই কখন তোর আব্বু বাসায় নিয়ে এসেছে। অফিস থেকে তোর বাসায় একটা কাজের জন্য আসছিল, তখন রাইসার স্কুলের সামনে থেকে তোর আব্বু রাইসাকে নিয়ে আসে। ওহ আসলে আম্মু আমি কলেজে একটা কাজে আটকে গেছি, তাই দেরি হয়ে গেছে। ঠিক আছে, সমস্যা নেই, তুই এখন তাড়াতাড়ি বাসায় আয়। আম্মু আমি বাসায় আসতে একটু লেট হবে, কারণ নিজুম ডাইনি আজকে আমার সাথে রাগ করেছে। আগে ওর রাগটা কমিয়ে আসি। তোরা দুইটা কি ভালো হবি না? সব সময় টম অ্যান্ড জেরির মতো লেগে থাকিস কেন? আচ্ছা ঠিক আছে, তোমার সাথে বাসায় আসলে কথা বলবো, এখন রাখি। এ বলে ফোন কেটে দিয়ে বাইক চালিয়ে সোজা নিজমের বাসার সামনে চলে আসলাম। কিন্তু বাসার সামনে এসে আমি পুরো থ হয়ে গেলাম। নিজমের বাসার সামনে এসে দেখি তাদের বাসায় তালা দেওয়া। আমি পকেট থেকে মোবাইল বের করে নিজমের মোবাইলে ফোন দিলাম, কিন্তু অবাক করার ব্যাপার হলো নিজমের মোবাইল বন্ধ বলছে। আমি অনেকবার নিজমের মোবাইলে ফোন দিলাম, কিন্তু বারবার বন্ধ বলছে। মনটা পুরো খারাপ হয়ে গেল। আমি আর দাঁড়িয়ে না থেকে বাসায় চলে আসলাম। এভাবে দেখতে দেখতে 1 মাস চলে গেল, কিন্তু নিজুমের কোনো খবর পেলাম না। আব্বুকেও জিজ্ঞেস করছিলাম, আব্বু বলল নিজুমের বাবার অনেক বয়স হয়েছে তো, তাই চাকরির রিজাইন দিয়ে চলে গেছে, কিন্তু কোথায় গেছে সেটাও বলতে পারবে না। আমি নিজুমের সাথে কাটানোর সময়গুলো চিন্তা করি সব সময়। আগের মতো বাহিরে বন্ধুদের সাথে আড্ডা দেই, রাতে সবাই মিলে খাবার খাচ্ছি। তখন আব্বু বলল, কিরে রাসেল, তোর কি হয়েছে? সব সময় কেমন যেন মন মরা হয়ে থাকিস, নিজমের কথা ভাবছিস? জি আব্বু, আমার নিজমের সাথে কাটানোর সময়গুলো ভুলতে পারছি না। আমি বলি কি, তুই কোথাও গিয়ে ঘুরে আয়, দেখবি মন ভালো হয়ে যাবে। না আব্বু, আমি কোথাও ঘুরতে যাব না, আমি দেশের বাইরে পড়ালেখা শেষ করতে চাই। না, আমি তোকে দেশের বাইরে যেতে দিব না। তোকে ছাড়া এই বাসা পুরো খালি খালি লাগে। আম্মু প্লিজ, তুমি না করো না, কয়েকটা বছর মাত্র, প্লিজ আম্মু। তোকে ছাড়া আমরা কিভাবে থাকবো? রাসেলের আব্বু, তুমি কিছু বলছো না কেন? আমি কি বলবো, আজ পর্যন্ত রাসেলের কোনো কথা মানা করি নাই। ও যদি মনে করে দেশের বাইরে গিয়ে পড়বে, ওর জন্য ভালো হবে, তাহলে যাক। ভাইয়া, তুমি আমাদের ছেড়ে যেও না। তুমি চলে গেলে আমাকে স্কুলে প্রতিদিন কে দিয়ে আসবে? রাইসা বোন আমার, রাগ করিস না, আমি ছুটি পেলে চলে আসবো। আব্বু তুমি সবকিছু ব্যবস্থা করো। তাহলে তুই কানাডা, আমার এক বন্ধু আছে, ওদের ওখানে চলে যা। আমি আকরামকে সব কিছু বলে রাখবো।
আমি ঠিক আছে বলে রুমে চলে আসলাম। আকরাম হচ্ছে আব্বুর ছোটকালের বন্ধু। দেখতে দেখতে আমি এখন বিমানের ভিতরে বসে আছি। আব্বু 15 দিনের ভিতরে সবকিছু ঠিক করে ফেলছে। আসার সময় আম্মু এবং রাইসা অনেক কান্নাকাটি করছে। তাদের কোনো রকম বুঝিয়ে চলে আসলাম। সকাল 10টায় বিমানে উঠলাম। বিকাল 5টায় কানাডা চলে আসলাম। দেখতে দেখতে 5টা বছর চলে গেল। বেশি বড় করলাম না, গল্পের মূল কাহিনীতে আসতে হবে তাই। 5 বছরে আমি ইন্টার শেষ করে আব্বু কানাডা আকরাম আঙ্কেলের সাথে যে ব্যবসা করত সেটার দেখাশোনা করছি। এবার ভাবছি নিজের মাতৃভূমিতে চলে যাব। তবে কানাডা এসে অনেক বন্ধু বান্ধব হয়েছে আমার। রাতে আঙ্কেল আন্টিকে বলছি আমি কালকে বাংলাদেশে যাব। তারা মনটা খারাপ করে বলল ঠিক আছে যেও। মন খারাপ করার কথা, 5টা বছর তাদের এখানে ছিলাম, মন তো খারাপ হবেই। তো যাই হোক, 2 দিন পর সবার কাছ থেকে বিদায় নিয়ে এয়ারপোর্টে চলে আসলাম। আমি রাতেই অনলাইনে টিকিট কেটে রেখেছি। দেখতে দেখতে আমি এখন বাংলাদেশ এয়ারপোর্টে আছি। বাড়ির কেউ জানে না আমি যে আজকে বাংলাদেশে আসব। আব্বু যদি জানতো আমার জন্য গাড়ি পাঠিয়ে দিত, কিন্তু আমি তাদের সারপ্রাইজ দিব। এয়ারপোর্টের ভিতরে সব কাজ শেষ করে বাইরে আসলাম। তারপর একটা ট্যাক্সি নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। অনেক বছর পর বাংলাদেশে বাতাস গায়ে লাগলো। কতই মিস করছিলাম। সবকিছু পরিবর্তন হয়ে গেছে। গাড়ি চলছে তার আপন গতিতে। হঠাৎ আমাদের গাড়িটা 2 জন পুলিশ হাতের ইশারা দিল। ড্রাইভার গাড়িটা তাদের সামনে থামালো। একজন পুলিশ ড্রাইভারকে গাড়ি থেকে নামতে বলল, সাথে আমাকেও। আমি গাড়ি থেকে নেমে পুলিশের কাছে গেলাম। তখন আমি বললাম, স্যার আমাদের গাড়িটা কেন থামানো হলো? দেখুন স্যার, এই রাস্তা দিয়ে প্রতিদিন চোরাই মাল সাপ্লাই হয়, তাই ওই চোরেদের ধরার জন্য প্রতিটা গাড়ি আমরা চেক করছি। আপনি কিছু মনে করবেন না, আমরা আপনার গাড়িটাও একটু চেক করব। ঠিক আছে করেন, তবে আমি একটা কথা বলি। আমি কানাডা থেকে বাসায় ফিরছি। আমার কিছু মাল আছে, তবে আপনি ওটা চেক করতে পারবেন না। যদি ওটা চেক করার ইচ্ছা হয় তাহলে কষ্ট করে আমার বাসায় গিয়ে চেক করবেন, কারণ আমার অনেক মাল গাড়িতে। সরি স্যার, আমরা বাসায় গিয়ে চেক করতে পারবো না, এটা আমাদের ডিউটি। তবে স্যার আপনার পরিচয়টা দিলে ভালো হয়। জি অবশ্যই, আমি এই দেশের চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রি কোম্পানির মালিক আসলাম চৌধুরীর একমাত্র ছেলে রাসেল চৌধুরী। কি আপনি আসলাম চৌধুরীর ছেলে? সরি স্যার, আমরা বুঝতে পারি নাই। আপনি যেতে পারেন। শুনুন স্যার, আইন সবার জন্য সমান। আমার বাবার পরিচয় পেয়ে আপনি আমাকে চার্জ করবেন না। এটা কেমন কথা? আপনি আমার গাড়ি চেক করেন। সরি স্যার, আমি পারবো না। আপনার বাবার কানে যদি এই কথা যায় তাহলে আমার চাকরি থাকবে না। আপনি কিছু বলবেন না স্যার। আপনি যদি আমার গাড়ি চেক না করেন তাহলে আমি বাবার কাছে বলবো। এবার আপনি বলুন কি করবেন? পুলিশ লোকটা আর না দাঁড়িয়ে থেকে আমার গাড়িটা কোনো রকম চেক করে বলল, স্যার হয়ে গেছে, আপনি এখন যেতে পারেন। হঠাৎ আমার পিছন থেকে মেইলি কণ্ঠে একটা মেয়ে বলল, কি হয়েছে আনোয়ার চাচা? আমি দূর থেকে এতক্ষণ তাকিয়ে দেখলাম আপনি এই লোকটার সাথে অনেকক্ষণ দাঁড়িয়ে কথা বলছেন এবং কোন রকম গাড়িটা চেক করছেন। সমস্যা কি আমাকে বলুন। আসলে নিজুম মামুনি, উনি হচ্ছেন এই শহরের আসলাম চৌধুরীর একমাত্র ছেলে রাসেল চৌধুরী। এবার আমি ওই মেয়েটার দিকে তাকালাম। মেয়েটার দিকে তাকিয়ে আমি পুরো থ হয়ে গেলাম। এ আর কেউ নাই, নিঝুম। নিঝুমকে দেখে আমি সাথে সাথে জড়িয়ে ধরলাম, কিন্তু নিঝুমকে জড়িয়ে ধরার পর এমন কিছু হবে সেটা কখনো ভাবতে পারিনি। আমি নিঝুমকে জড়িয়ে ধরার পর নিঝুম আমাকে জোর করে ছাড়িয়ে গালে ঠাস করে একটা থাপ্পড় মেরে দিল। থাপ্পড় মেরে নিঝুম বলতে লাগলো, তো সাহস কি করে হলো? রাস্তায় তুই একজন এসআইকে জড়িয়ে ধরিস? বড়লোকের ছেলে বলে সবাইকে পুতুল মনে করেছিস, যেমনি খুশি নাচবে? নিঝুম তুই আমার সাথে এমন করছিস কেন? এত বছর পর তোকে দেখলাম, তাই আবেগটা কন্ট্রোল করতে পারি নাই। এই মিস্টার, আমি আপনাকে চিনি না, আর রাসেল নামের কোনো ছেলের সাথে আমার কখনো পরিচয় ছিল না। আপনি এখন আসতে পারেন। আমি আর কোনো কথা বললাম না। নিঝুম সাধারণ একটা বিষয় নিয়ে এখন আমার উপর রেগে আছে, তাই বলে আমার সাথে এমন বিহেভ করবে? চোখ দিয়ে কখন যে 2 ফোঁটা পানি পড়ে গেল বুঝতে পারিনি। চোখের পানি মুছে গাড়িতে উঠলাম। একটা কথা বলতে কি, নিঝুম আগের থেকে অনেক সুন্দর হয়েছে, আর এসআই এর পোশাকে তো দারুণ মানিয়েছে নিঝুমকে। দেখতে দেখতে বাসার সামনে চলে আসলাম, কিন্তু বাসার সামনে এসে তো আমি আরো অবাক হয়ে গেলাম। বাসার সামনে এসে দেখি আমাদের বাড়িটা আলোকসজ্জা দিয়ে সাজিয়ে রেখেছে। বাসায় কি হচ্ছে আমি তো কিছুই জানি না।
আমি গাড়ি থেকে নেমে দারোয়ান চাচাকে গেট খুলতে বললাম, তারপর গাড়ি বাসার ভিতরে ঢুকলো। আমি দারোয়ান চাচাকে বললাম, চাচা বাসা এত সুন্দর করে সাজানোর কারণ কি? ও মা, ঠিকই, তুমি কিছুই জানো না? আজকে রায়সা মামনির জন্মদিন, সেজন্যই তো এত আয়োজন। ও শিট, আমি তো ভুলেই গেছি। আজকে যে রাইসার জন্মদিন, যাক ভালোই হলো। রাইসার জন্য কানাডা থেকে ওর পছন্দের একটা ঘড়ি এনেছি, ওটাই উপহার দিব রাইসাকে। আমি চাচা এবং ড্রাইভারকে বললাম আমার মালগুলো বাসার ভিতরে নিয়ে আসতে। আমি বাসার কলিং বেল চাপ দিলাম। খালা এসে দরজা খুলে দিল। বাসার ভিতরে ঢুকে দেখি পুরো বাসা মেহমান দিয়ে ভরপুর, সব নামি দামি গেস্ট। ও, আপনাদের তো বলতে ভুলে গেছি, পুরো বাড়ির চারপাশে পুলিশে পাহারা দিচ্ছে। শহরের নামকরা ব্যবসায়ী মেয়ের জন্মদিন বলে কথা। হঠাৎ কোথা থেকে রাইসা আমাকে দেখতে পেয়ে দৌড়ে এসে জড়িয়ে ধরলো এবং কান্না শুরু করে দিল। আমি রাইসাকে বললাম, এই রাইসা, কান্না করছিস কেন? ভাইয়া তুমি আজকে বাড়িতে আসবে, সেটা আগে বলো নাই কেন? আরে আমি তো তোদের সারপ্রাইজ দিব বলে বলি নাই। তাই বলে তুমি এইভাবে আসবে? তুমি জানো তোমাকে আমি অনেক মিস করছি। হয়েছে বোন, এবার কান্না বন্ধ কর। এখন তো চলে আসছে, এবার বল আব্বু আম্মু কোথায়? আম্মু পাকঘরে আছে, আব্বু তার গেস্টদের সাথে কথা বলছে। ঠিক আছে, আমি আব্বু আম্মুর সাথে দেখা করে আসি। রাইসা ঠিক আছে বলে আমার সাথে যেতে লাগলো। হঠাৎ একটা জায়গায় চোখ পড়ল। আমি মনে মনে বলতে লাগলাম, ও এখানে কেন? আপনারা ঠিকই ধরেছেন, এ আর কেউ নয়, নিঝুম। কিন্তু নিঝুম আমার আগে বাসায় আসলো কিভাবে? হয়তো এসআই দেখে তাড়াতাড়ি চলে এসেছে। আমি আসতে একটু জ্যামে পড়েছি, তাই হয়তো আমার আগে এসেছে। তবে নিঝুম দাঁড়িয়ে ছেলেদের সাথে হেসে হেসে কথা বলছে, সেটা আমার অনেক খারাপ লাগলো। আমি আর দাঁড়িয়ে না থেকে আম্মুর কাছে গেলাম। আম্মু আমাকে দেখে জড়িয়ে ধরে কান্না করে দিল। তখন আমি বললাম, এই আম্মু, তুমি কান্না করছো কেন? তোমার কান্না আমার ভালো লাগে না। এটা দুঃখের কান্না নয়, সুখের কান্না। তুই আমাদের বলে আসলি না কেন? বললে কি সারপ্রাইজ দিতে পারতাম। ঠিক আছে, এখন রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিচে আয়। গেস্ট সবাই চলে এসেছে। তোর আব্বুর সাথে দেখা করছিস? এখনো করি নাই, ভাবছি তোমার সাথে দেখা করে তারপর আব্বুর সাথে দেখা করব। আচ্ছা, তুই ফ্রেশ হয়ে দেখা করিস, তুই অনেক দূর থেকে এসেছিস। আমি ঠিক আছে বলে আমার রুমে চলে আসলাম। আমার রুমটা আগের মতোই আছে, তবে রুমটা সুন্দর করে সাজিয়ে রেখেছে আম্মু। আমি আর কিছু না ভেবে ওয়াশরুমে চলে গেলাম। ফ্রেশ হয়ে গায়ের শার্টটা খুলে নতুন একটা পাঞ্জাবি পরেছি। পাঞ্জাবি পরে নিচে চলে আসলাম। তারপর আব্বুর সাথে করতে লাগলাম। আসসালামু আলাইকুম আব্বু, কেমন আছো? আরে রাসেল, তুমি কখন এসেছো? আমাকে তো বলে আসো নাই। আসলে আব্বু, তোমাদের সারপ্রাইজ দিব বলে বলি নাই। এসেছিস, ভালোই হয়েছে। চল তোকে সবার সাথে পরিচয় করে দিই। তারপর আব্বু সবার সাথে আমাকে পরিচয় করিয়ে দিল। দেখতে দেখতে অনুষ্ঠান শুরু হয়ে গেল। তবে আমি রুম থেকে আসার পর নিঝুমকে দেখতে পেলাম না। হঠাৎ দেখি নীল রঙের শাড়ি পরা একটা মেয়ে সিঁড়ি দিয়ে নিচে নামতে আসে। আমি তার দিকে ভালো করে তাকিয়ে পুরো অবাক হয়ে গেলাম। এ আর কেউ নয়, নিঝুম। নিঝুমকে নীল রঙের শাড়িতে পরীর মতো লাগছে। সব ছেলেরা নিঝুমের দিকে তাকিয়ে আছে। আমার কেমন যেন হিংসা হচ্ছে। তো যাই হোক, রাইসা কেক কাটার জন্য দাঁড়িয়ে আছে। আমি আব্বু এবং রাইসার পাশে দাঁড়ানো। বাকি সব গেস্ট আমাদের চারপাশে দাঁড়ালো। রাইসা কেক কাটার পর সবাই তাকে অভিনন্দন জানিয়েছেন। রাইসা প্রথমে কেক কেটে আমাকে খাইয়ে দিল। তারপর আব্বু আম্মুকে, আমিও রাইসাকে খাইয়ে দিলাম। নিঝুম এসে রাইসাকে কেক খাইয়ে দিল। তার গান বাজনা হলো। আমি আর দাঁড়িয়ে না থেকে বাসার ছাদে চলে আসলাম। কিছুক্ষণ পর দেখি নিঝুম ছাদে আসলো। ছাদে এসে কার সাথে যেন মোবাইলে হেসে হেসে কথা বলতে আছে। আমি নিঝুমের সামনে গেলাম। তখন নিঝুম ফোন কেটে দিয়ে আমাকে বলল, আপনি আমার সামনে কেন এসেছেন? কিছু বলবেন? বলার তো অনেক কিছু আছে, কিন্তু তুমি তো আমার কোনো কথা শুনছো না। হ্যালো মিস্টার, আমাকে তুমি করে না বলে আপনি করে বলুন। আর যেটা বলবেন তাড়াতাড়ি বলুন, আমার এখনো ডিউটি চলছে। আচ্ছা, আপনি এত বদলে গেলেন কিভাবে? আপনি কলেজ থেকে গিয়ে কোথায় হারিয়ে গেলেন? আপনাকে আমি পুরো ঢাকা শহর খুঁজেছি। সেটা আমি আপনাকে বলার প্রয়োজন মনে করি না। কেন, সেটা কি আমি জানতে পারি? আমার দোষটা কি ছিল?
আমি তো আপনার সাথে একটু মজা করছিলাম, কিন্তু আপনি যে এত অভিমান করবেন সেটা আমার জানা ছিল না। অতীত নিয়ে আমি আপনাকে কিছু বলতে পারবো না, আমি গেলাম। এ বলে নিঝুম আমার সামনে থেকে চলে গেল। আমি মনে মনে ভাবতে লাগলাম, নিঝুম আমাকে না চেনার ভান করছে কেন, আমার সাথে এরকম ভাবে কথা বলছে কেন। আমাকে সবকিছু বের করতে হবে। আমি ছাদে আর দাঁড়িয়ে না থেকে নিচে চলে আসলাম। বাসায় সব গেস্ট চলে গেছে। রাতে সবাই একসাথে বসে খাবার টেবিলে গেলাম খাবার খেতে। হঠাৎ দেখি নিঝুম সিঁড়ি দিয়ে নেমে আমাদের সাথে বসলো। আমি তো কিছুই বুঝতে পারছি না। তখন আমি আম্মুকে বললাম, আম্মু, এসআই ম্যাম দেখে আমাদের সাথে খেতে বসেছে, কারণ কি? ওহ, তোকে তো বলাই হয়নি। নিজুমের এই দুনিয়ায় আপন বলতে কেউ নেই। নিজুমের আব্বু আম্মু দুজনে মারা গেছেন, তাই নিজুমকে তোর আব্বু আমাদের বাসায় নিয়ে এসেছে। ওনার আব্বু আম্মু কিভাবে মারা গেছে, আর উনি কতদিন ধরে আমাদের বাসায় থাকেন? নিজুম তো প্রায় আজ 4 বছর ধরে আমাদের সাথে থাকে। কি? তাহলে তোমরা আমাকে বলো নাই কেন কোনোদিন? আমাদের কি দোষ? নিজুম তো বলতে মানা করেছে। হয়েছে, এবার কথা বলা বন্ধ করো, রাত অনেক হয়েছে, খাবার খেয়ে ঘুমাতে হবে। কেউ আর কোনো কথা বললো না। সবাই খাবার খেতে লাগলো। ও, আপনাদের তো বলতে ভুলে গেছি, আমি রাইসার ঘড়িটা দিয়ে দিছি। খাবার খেয়ে রুমে চলে আসলাম। রুমে এসে মোবাইলটা হাতে নিয়ে আমি তো অবাক হয়ে গেলাম। দেখি মায়াজাল আইডি থেকে আমার মোবাইলে অনেকগুলো মেসেজ এসেছে। মায়াজাল আইডিটা আমার এক মেয়ে বন্ধুর, ওর সাথে কানাডা থাকতে পরিচয়, তবে এখনো আমি বন্ধুটাকে দেখি নাই। সে বলেছে যেদিন সামনাসামনি দেখা হবে সেদিন মন ভরে দেখার জন্য। আমিও কখনো তাকে জোর করি নাই। তো যাই হোক, আমি ওকে একটা মেসেজ দিলাম। সরি, মোবাইল আমার সাথে ছিল না, তাই তোমার মেসেজের রিপ্লাই দিতে পারি নাই। সমস্যা নেই, তো কি করো তুমি? এই তো খাবার খেয়ে রুমে আসলাম। আজকে আমার ছোট বোন রাইসার জন্মদিন গেছে। কি, তুমি দেশে এসেছো? আমাকে একটু বললে না? সরি, আমি কাউকে জানাই নাই। সবাইকে সারপ্রাইজ দিতে গিয়ে নিজেই সারপ্রাইজড হয়ে গেলাম। বাসায় এসে শুনি রাইসার জন্মদিন আজকে। আমি নিজেই ভুলে গেছি রাইসার জন্মদিনের কথা। ঠিক আছে, এবারের মতো মাফ করে দিলাম। তা তোমার নিজমের কোনো খোঁজ পেলে? আসলে আমি সবকিছু ওর সাথে শেয়ার করছি, তখন আমি বললাম, খোঁজ পেয়েছি, তবে আগের নিঝুম আর এখনকার নিঝুমের মধ্যে অনেক পার্থক্য। কি বলছো তুমি? কেন হয়েছে আমাকে একটু খুলে বলো। তাহলে শোনো। তারপর সবকিছু খুলে বললাম, প্রথম থেকে শেষ পর্যন্ত। আমার মনে হয় কি কোনো কিছুর কারণে তোমার সাথে এখন অভিমান করে আছে। তুমি তার সাথে যে দোষ করেছো ওটা তো কোনো দোষের কাতারে পড়ে না। তা ঠিক আছে, কিন্তু ও আমার সাথে কেন এমন করছে আমার তো মাথায় কিছুই ঢুকছে না। চিন্তা করো না, তুমি তার সাথে লেগে থাকো, দেখবে সবকিছু ঠিক হয়ে যাবে। ঠিক আছে, তোমার কথা যেন সত্যি হয়। ভালো থেকো, আল্লাহ হাফেজ। এটা বলে আমি নেট বন্ধ করে শুয়ে গেলাম। পরের দিন সকালে রাইসা এসে ডাকতে শুরু করলো। তখন আমি রাইসাকে বললাম, কি রে রাইসা, এত সকাল সকাল ডাকছিস কেন? আব্বু তোমাকে ডাকছে। নিজুম আপুর গাড়ি নষ্ট হয়ে গেছে, তাই আব্বু বলছে তুমি নিজুম আপুকে থানায় দিয়ে আসতে। ঠিক আছে, তুই যা, ভাইয়া ফ্রি হয়ে আসতে আসি। রাইসা ঠিক আছে বলে রুম থেকে বেরিয়ে গেল। আমিও বিছানা থেকে উঠে ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হয়ে নিচে চলে আসলাম। নিচে এসে দেখি নিঝুম পুলিশের ড্রেস পরে দাঁড়িয়ে আছে। আমি নিঝুমকে বললাম, আপনি নাস্তা করছেন? যদি করে থাকেন তাহলে বাইরে গিয়ে দাঁড়ান, আমি হালকা নাস্তা করে আসছি। আমি নাস্তা করেছি, আপনি নাস্তা করে আসুন, আমি বাহিরে দাঁড়ালাম। এ বলে নিঝুম চলে গেল। তখন আমি আব্বুকে জিজ্ঞেস করলাম, আচ্ছা আব্বু, নিঝুম পুলিশের চাকরি কবে থেকে করে? এমনি তো আমি জানতাম ওর পুলিশে চাকরি করার অনেক শখ ছিল। তোকে পরে এক সময় বলবো, মেয়েটা বাহিরে দাঁড়িয়ে আছে। আমি ঠিক আছে বলে হালকা নাস্তা করে বাহিরে আসলাম। তারপর আমার বাইকটা বের করলাম। দারোয়ান চাচা সবসময় বাইকটা পরিষ্কার করে রেখেছে। আমি বাইকে উঠে বসলাম। নিঝুম এসে আমার বাইকের পিছনে বসলো। নিঝুমের শরীর আমার পিঠের সাথে লাগার সাথে সাথে শরীর দিয়ে কারেন্ট বয়ে গেল। আজ প্রায় 5 বছর পর নিঝুম আমার বাইকের পিছনে বসলো। অন্যরকম একটা অনুভূতি কাজ করতে লাগলো। তো যাই হোক, আমি বাইক চালাচ্ছি, হঠাৎ নিঝুম বলল, বাইকটা একটু ওই পার্কের সামনে রাখেন তো, আপনার সাথে আমার কিছু কথা আছে। আমার সাথে কি কথা আছে যেটা বাইক থামিয়ে শুনতে হবে? সেটা আপনি বাইক থামানোর পর শুনতে পারবেন। আপনাকে যেটা বলছি সেটা করেন।
আমি বাইক পার্কিং করে নিজমের সাথে পার্কের ভিতরে গেলাম, কিন্তু পার্কের ভিতরে যাওয়ার পর আমার সাথে এমন কিছু হবে সেটা আমি কখনো ভাবিনি। পার্কের ভিতরে যাওয়ার পর নিজম আমাকে জড়িয়ে ধরে ঠোঁটের সাথে ঠোঁট লাগিয়ে কিস করতে লাগলো। এমনভাবে কিস করতে লাগলো মনে হয় অনেক দিন জমিয়ে রেখেছে। আমি অনেক কষ্টে নিজমকে ছাড়িয়ে বললাম, কি ব্যাপার, আপনি আমাকে এভাবে কিস করলেন কেন? কিস করেছি, বেশ করেছি। কুত্তা বিলাই হনুমান, আমাকে এত বছর কষ্ট দিলি কেন? শুনুন, আমি বুঝতে পারি নাই আপনি যে আমার কথায় রেগে যাবেন। আমি তো শুধু মজা করছিলাম। ওই রাসিল্লার বাচ্চা, তুই আমাকে আপনি করে বলছিস কেন? আপনি একজন এসআই, আপনাকে তো সম্মান দিয়ে কথা বলতে হবে, তা না হলে তো থাপ্পড় মারবেন। আসলে ওই দিন রাস্তায় মানুষের সামনে জড়িয়ে ধরেছিস তো, তাই নিজেকে কন্ট্রোল করতে পারি নাই। ওই দিন না হয় নিজেকে কন্ট্রোল করতে পারেন নাই, তাহলে আজকে পার্কে এত মানুষের সামনে জড়িয়ে ধরে কিস করলেন কেন? আসলে তোকে সামনে দেখলে কেমন যেন জড়িয়ে ধরতে ইচ্ছে করে, তাই আজকে পার্কে জড়িয়ে ধরলাম। জড়িয়ে ধরলেন ভালো কথা, তাহলে আমাকে কিস করলেন কেন? ভালোবাসার মানুষকে কিস করতেই পারি, এটা স্বাভাবিক। ভালোবাসার মানুষ মানে? আপনি কি বলছেন, মাথা ঠিক আছে আপনার? আমি একজন এসআই, আমার মাথা সবসময় ঠিক থাকে। কিন্তু আমি তো কখনো আপনাকে ভালোবাসি নাই। ভালোবাসিস নাই, এখন থেকে ভালোবাসতে শুরু কর, আর তোর এই আপনি বলা বন্ধ কর। সরি নিজুম ম্যাম, আপনি একজন এসআই, আমি আপনাকে ভালোবাসতে পারবো না, কারণ অন্য আরেকজনকে ভালোবাসি। ও সরি, আমি বুঝতে পারি নাই, তুমি আমাকে মাফ করে দিও। ঠিক আছে, তবে এরকম ভুল আর যেন না করেন। তো চলুন আপনাকে থানায় নামিয়ে দিয়ে আসি। তোকে আর কষ্ট করতে হবে না, আমি একাই যেতে পারবো। এই বলে নিজম পার্ক থেকে বেরিয়ে গেল মন খারাপ করে। আপনারা কি মনে করেছেন আমি নিজমকে ভালোবাসি না? তাহলে ভুল ভাবছেন। আমি নিজমকে প্রথম দেখায় ভালোবেসে ফেলেছি। ওকে একটু কষ্ট দেওয়ার জন্য এমন করেছি, কারণ ও আমাকে থাপ্পড় মেরেছে, ওইটার জন্য একটু কষ্ট দিব। তো যাই হোক, আমি পার্ক থেকে বেরিয়ে বাইক নিয়ে বাসার দিকে আসার সময় হঠাৎ দেখি রিফাতের মতো একটা ছেলে ভিক্ষা করতে আসে। আসলে কানাডা যাওয়ার পর রিফাতের সাথে আর কোনো যোগাযোগ হয়নি। আমি বাইকটা নিয়ে ছেলেটার সামনে গেলাম। আমি দূর থেকে যেটা আন্দাজ করছি সেটাই হয়েছে। আমি রিফাতের সামনে যাওয়ার পর রিফাতের দিকে তাকিয়ে অবাক হয়ে গেলাম। কি রিফাত, কি হয়ে গেল? নোংরা জামা কাপড় পরে আছে, চেহারার দিকে তাকালে বোঝা যায় 2-3 দিন মনে হয় কিছু খাইনি। আমি রিফাতকে বললাম, কিরে রিফাত, কেমন আছিস? আর তোর এই অবস্থা কেন? তুই তো এমন ছিলি না, কি হয়েছে আমাকে সবকিছু খুলে বল। বন্ধু, তোকে সবকিছু বলবো। 2 দিন ধরে কিছু খাইনি, খুব ক্ষুধা লাগছে। এই 2 দিন ধরে পানি খেয়ে আসি। আমাকে হোটেলে ভাত খাওয়াবি? আরে তুই এটা কি বলছিস? তুই 2 দিন ধরে না খেয়ে আছিস, তাড়াতাড়ি আমার সাথে হোটেলে চল। এই বলে রিফাতকে নিয়ে একটা হোটেলে গেলাম। তারপর রিফাতকে পেট ভরে খাবার খাওয়ালাম। এরপর দুজনে রাস্তার পাশে একটা জায়গায় বসলাম। তখন আমি বললাম, এবার বল, তোর এই অবস্থা কেন? তোদের তো কখনো কোনো কিছুর কমতি ছিল না। তাহলে শোন, এই সব কিছুর জন্য ওই রিয়া মেয়েটাই দায়ী। মানে কি বলছিস তুই? রিয়া তোর সাথে কি করেছে? রিয়া শুধু আমার সাথে করে নাই, ওর বাবা মিলে করেছে। তুই বলছিস না, রিয়ার মনে যদি আমার জন্য ভালোবাসা থাকে তাহলে রিয়া ঠিকই আমার কাছে ফিরে আসবে। সেটা তো আমি বলেছি, তারপর কি হলো? তোর কথা মতো রিয়া কিছুদিন পর আমার কাছে এসে ক্ষমা চেয়ে ভালোবাসি বলেছে, কিন্তু ওর মনে যে অন্যটা ছিল সেটা আমার জানা ছিল না। 2-3 মাস ভালোই আমাদের প্রেম চলছিল, হঠাৎ রিয়া আমার সাথে এমন কিছু করবে সেটা আমি কখনো ভাবিনি। হঠাৎ তোর সাথে রিয়া কি করেছে? হঠাৎ একদিন রিয়া আমাকে বলছে আমার বাবাকে নিয়ে যেন তাদের বাসায় যাই। আমিও আব্বুকে বুঝিয়ে রিয়াদের বাসায় আব্বুকে নিয়ে যাই। তাহলে একটু চলুন, ওখানে কি হয়েছে তাদের মুখ থেকে শুনে আসি। আমরা একটু অতীত থেকে ঘুরে আসি। রিফাত তার আব্বুকে নিয়ে রিয়াদের বাসার সামনে দাঁড়িয়ে কলিং বেল চাপ দিল। কিছুক্ষণ পর কাজের বুয়া এসে দরজা খুলে দিল। রিফাত এবং তার আব্বু ভিতরে গিয়ে সোফায় বসলো। কিছুক্ষণ পর রিয়া এবং রিয়ার আব্বু ওপর থেকে সিঁড়ি দিয়ে নেমে আসলেন। তখন রিয়ার আব্বু বলল, আরে খান সাহেব, কেমন আছেন? ব্যবসা বাণিজ্য কেমন চলছে? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? ব্যবসা আল্লাহ দিলে ভালোই চলছে। আমিও ভালো আছি। তো যে জন্য আপনাকে ডেকেছি, আমার মেয়ে রিয়া এবং আপনার ছেলে রিফাত দুজন দুজনকে অনেক বেশি ভালোবাসে। তাই আমি কি বলতে চাইছি আপনি হয়তো বুঝতে পারছেন। বুঝতে পেরেছি। এখানে আমার কোনো আপত্তি নেই। আপনি একজন মেয়র মানুষ, আপনি যেটা ভালো মনে করবেন সেটাই করেন।
ঠিক আছে, তবে আমার একটা শর্ত আছে। আপনি আপনার সব সম্পত্তি আপনার ছেলের নামে লিখে দিতে হবে। আরে এটা কোনো শর্ত হলো? আমার সম্পত্তির অর্ধেকের মালিক তো আমার ছেলে, আর আমি মরে গেলে তো সব কিছু আমার ছেলেরই হবে। ঠিক আছে, আপনি যদি এতে খুশি হন তাহলে আমি আজকে রিফাতের নামে বাকি অর্ধেক সম্পত্তি এবং আমার সব কিছু ওকে লিখে দেব। এরপর আরো কিছুক্ষণ কথা বলে রিফাত এবং তার আব্বু বাসায় চলে এসেছে। এক সপ্তাহের ভিতরে রিফাতের আব্বু সবকিছু রিফাতের নামে লিখে দিল। এর কয়েকদিন পর রিফাতের আব্বু অফিস থেকে বাসায় ফিরছিল, তখন হঠাৎ কিছু লোক রিফাতের আব্বুর গাড়ি দাঁড় করায়। রিফাতের আব্বু গাড়ি থেকে নামার সাথে সাথে লোকগুলো রিফাতের আব্বুকে গাড়ির সাথে বেঁধে ফেলে। বেঁধে ফেলার পর একটা গাড়ি থেকে রিয়া এবং রিয়ার আব্বু নেমে রিফাতের আব্বুর সামনে আসে। তখন রিফাতের আব্বু বলল, মেয়র সাহেব, আপনি এখানে? আর রিয়া মামুনি, তোমরা এখানে কেন? আপনি কি বুঝতে পারেননি? একটু অপেক্ষা করুন, তারপর সবকিছু বুঝতে পারবেন। তারপর রিয়া মোবাইলটা বের করে রিফাতকে ফোন দিয়ে বলল এই জায়গায় আসার জন্য। কিছুক্ষণ পর রিফাত চলে আসলো। তখন রিফাত বলল, আঙ্কেল এবং রিয়া, আমার বাবাকে এভাবে গাড়ির সাথে বেঁধে রেখেছো কেন? কারণটা বলি। কারণ হচ্ছে তোর বাবা তোকে যে সম্পত্তিগুলো লিখে দিছে সবগুলো আমার মেয়ের নামে লিখে দিবি, আর তা না দিলে তোর বাবাকে এখানে মেরে পুঁতে দিব। আমার কেউ কিছু করতে পারবে না। না রিফাত, তুই এটা করিস না, আমরা রাস্তার ফকির হয়ে যাব। আব্বু, আমার সম্পত্তি লাগবো না। আমি তোমাকে হারাতে পারবো না। দরকার হয় ভিক্ষা করে খাবো। আপনি বলুন কোথায় সই করতে হবে? তারপর রিয়ার আব্বু দলিল দিল। রিফাত বাবাকে বাঁচানোর জন্য সই করে দিল। এরপর থেকে রিফাত রাস্তায় রাস্তায় ভিক্ষা করে খায়। এই ছিল রিফাতের অতীতের সব ঘটনা। এবার বাস্তবে আসা যাক। আমি রিফাতকে বললাম, তাহলে এখন তোর বাবা মা কোথায়? আব্বু আম্মুকে নিয়ে এখন একটা বস্তিতে থাকি। আম্মু অসুস্থ হয়ে পড়ে আছে। আব্বু আমার মতো মানুষের কাছে ভিক্ষা করে। কি বলবো, বলার ভাষা হারিয়ে ফেলেছি। মানুষ মানুষের সাথে এমনটা করতে পারে? নিজের চোখ দিয়ে পানি পড়তে লাগলো। আমি চোখের পানি মুছে রিফাতকে বললাম, ঠিক আছে, আমাকে নিয়ে তোদের বস্তিতে চল, আমি তোর মাকে দেখব। রিফাত ঠিক আছে বলে আমার বাইকের পেছনে উঠলো। কিছুক্ষণ পর বস্তিতে চলে আসলাম। বস্তিতে আসার পর চারপাশে ময়লার গন্ধ। মানুষ কিভাবে থাকে এখানে? আমার 1 মিনিটে দম বন্ধ হয়ে আসছে। আর এরা বছরের পর বছর এখানে বাস করে। রিফাত আমাকে তাদের রুমে নিয়ে গেল। রুমে ঢুকে দেখি রিফাতের আম্মু একটা ছেঁড়া কাঁথা মুড়ি দিয়ে শুয়ে আছে। রুমে খাবার কিছু নেই। বাপ বেটা মিলে যা ইনকাম করে তা রিফাতের আম্মুর ঔষধে লাগে। আমি আর সহ্য করতে না পেরে রিফাতকে বললাম, রিফাত, আমি তোর কোনো কথা শুনবো না। তুই এখনই আন্টিকে কোলে নিয়ে বেরিয়ে আয়। আমি গাড়ি ঠিক করতে আসি। তোরা সবাই আজকে থেকে আমার বাসায় থাকবি, আর রিয়া আর মেয়রের ব্যবস্থা পরে করব। এই বলে আমি বস্তির ভিতর থেকে বেরিয়ে আসলাম। রিফাত ওর আম্মুকে নিয়ে কিছুক্ষণ পর বেরিয়ে আসলো। এর ফাঁকে আমি একটা গাড়ি ঠিক করে ফেলেছি। রিফাত ওর আম্মুকে গাড়িতে উঠালো। হঠাৎ রিফাতের আব্বু আসলো। ওনাকে দেখে আমি তো আরো অবাক হয়ে গেলাম। যে মানুষ সবসময় দামি দামি জামা কাপড় পরে থাকতো, আজ উনি একটা ছেঁড়া শার্ট গায়ে পরে ভিক্ষা করে। এরপর রিফাতের আব্বুকেও সাথে নিলাম। আমরা আগে একটা বড় হাসপাতালে রিফাতের আম্মুকে নিয়ে গেলাম। ডাক্তার রিফাতের আম্মুর কিছু পরীক্ষা করলো এবং কিছু ওষুধ লিখে দিল। বিকৃতিতে বলেছে ওষুধগুলো খেলে আল্লাহ দিলে সুস্থ হয়ে যাবে। তারপর রিফাতের আম্মুকে নিয়ে আমার বাসায় চলে আসলাম। বাসায় আনার পর আব্বু আম্মু সবাই অনেক খুশি হলো। আর বেশি বড় করলাম না। রাতে রিফাত সহ তার আব্বু আম্মুকে খাবার খাইয়ে দিলাম। রিফাত আমার সাথে ঘুমাবে। রাত্রে খাবার টেবিলে সবাই বসে খাবার খাচ্ছি, কিন্তু নিঝুম মন খারাপ করে খাবার খাচ্ছে। তখন আম্মু বলল, কিরে নিঝুম, তুই এমন মন মরা হয়ে আছিস কেন? শরীর খারাপ লাগছে নাকি? না আন্টি, আমি ঠিক আছি। আব্বু আম্মুর কথা মনে পড়ছে নাকি? না আন্টি, তেমন কিছু না। এমনিতেই ভালো লাগছে না। তোমরা খাও, আমি রুমে গেলাম। তুই তো কিছুই খেলি না। না খেলে শরীর আরো বেশি খারাপ করবে। একদিন রাতে না খেলে কিচ্ছু হবে না। আমি গেলাম। এই বলে নিঝুম রুমে চলে গেল। তখন আমি বললাম, আরে নিঝুমের আব্বু আম্মুর কি হয়েছে? তারা কিভাবে মারা গেল? নিঝুমের আব্বু চাকরি রিজাইন দেওয়ার পরে তাদের গ্রামের বাসায় চলে যায়। কয় মাস যাওয়ার পরে নিঝুমের আব্বু অনেক অসুস্থ হয়ে পড়ে। তারপর নিঝুম তার আব্বুকে নিয়ে ঢাকায় আসে। ঢাকায় আসার পর নিঝুমের আব্বুর ক্যান্সার ধরা পড়ে।
যা টাকা জমানো ছিল সব টাকা শেষ হয়ে গেছে। আমি কিছুই জানতাম না, আমাকে একটাবার বলে নাই। হঠাৎ একদিন রাতে নিজুমের আব্বু হাসপাতালে মারা যায়। নিজুমের আব্বু মারা যাওয়ার পর নিজুমের আম্মু স্ট্রোক করে মারা যায়। এরপর থেকে নিজুম আমাদের সাথে থাকে। ও, তোমরা পরে খবর পেলে কিভাবে? আর নিজুম পুলিশের চাকরি কবে থেকে করে? যেদিন নিজুমের আব্বু আম্মু মারা যায় সেদিন রাতে আমার অফিসের এক কর্মী তার বউকে নিয়ে হাসপাতালে যায়। তখন নিজুমকে দেখে সামনে যায়, গিয়ে দেখে ওর আব্বু আম্মুর লাশ। তখন ওই কর্মী আমাকে ফোন দিয়ে বলে, আমি সাথে সাথে হাসপাতালে ছুটে যাই। এরপর নিজুমের কাছ থেকে সব কিছু শুনি। তারপর নিজুমের আব্বু আম্মুকে ঢাকার বড় কবরস্থানে দাফন সম্পন্ন করে। নিজুমকে আমাদের বাসায় নিয়ে আসি। সবকিছু বুঝলাম, এখনো তো বললে না নিজুম পুলিশের এসআই কিভাবে হলো? আসলে আমার সাথে তো প্রধানমন্ত্রীর সাথে ভালো সম্পর্ক, তাই ওনাকে বলে নিজুমকে পুলিশের এসআই বানিয়ে দিল। নিজুমের এমনিতেই পুলিশের চাকরি করার অনেক শখ, তাই ওকে এসআই পদ দিল। তার মানে ট্রেনিং ছাড়া সরাসরি পুলিশের এসআই? পুলিশের চাকরি কিভাবে করতে হয় ও কি বোঝে? পুলিশের কোনো যোগ্যতা ছাড়া ডাইরেক্ট এসআই? তো কি হয়েছে, এখন বেশি কথা না বলে খা। আমি আর কোনো কথা না বলে খাবার খেয়ে রুমে চলে আসলাম। রুমে এসে দেখি রিফাত ঘুমিয়ে গেছে। আমি বিছানায় শুয়ে মোবাইলটা হাতে নিয়ে পুরো টাস্কি খেয়ে গেলাম, কারণ মায়াজাল আইডি থেকে অনেকগুলো মেসেজ এসেছে। আমি সাথে সাথে রিপ্লাই দিলাম, কেমন আছো, কি করো, খাওয়া দাওয়া হয়েছে? আসলে মোবাইল আমার হাতে ছিল না, রুমে মোবাইল রেখে খাবার খেতে গিয়েছিলাম। তাই বলে তুমি এতগুলো মেসেজ একসাথে করবে? ঠিক আছে বাবা, তুমি একটা একটা করে রিপ্লাই দাও। আলহামদুলিল্লাহ ভালো আছি, আমি খাবার খেয়ে শুয়ে আছি। আমি তোমাকে একটা কথা বলতে চাই। কি কথা বলবে বলো? আসলে রাসেল, আমি তোমার সাথে কথা বলতে বলতে কখন যে তোমাকে ভালোবেসে ফেলেছি। তুমি কি পাগল হয়েছো? আজ পর্যন্ত তোমার নাম, বাড়ি কোথায়, তোমার চেহারা, তুমি ছেলে নামে কিছুই জানি না, শুধু মেসেজে কথা বলছি। এতেই তুমি আমাকে ভালোবেসে ফেলছো। কিন্তু আমি তো তোমাকে ভালোবাসতে পারবো না, কারণ আমার জীবনে একজন মনের মানুষ আছে। আমি তোমাকে বন্ধু ছাড়া কিছুই ভাবি না। ঠিক আছে, আজকে তাহলে তুমি আমার সাথে দেখা করো, তারপর আমার চেহারা, আমার নাম, বাড়ি কোথায় সবকিছু জানতে পারবে। দরকার নেই দেখা করার, আর করলেও কখন আমি তোমাকে ভালোবাসতে পারবো না। আমি একজনকে অনেক অনেক বেশি ভালোবাসি। আচ্ছা, সে মেয়েটা আমার থেকে বেশি সুন্দর হবে। আমি কি তোমাকে দেখেছি নাকি তুমি সুন্দর নাকি অসুন্দর? আর তুমি বিশ্ব সুন্দরী হলেও আমি তোমাকে ভালোবাসতে পারবো না। আমার এই মন শুধু একজনকে দিয়েছি। ওই মেয়েটার নাম কি, বাড়ি কোথায়? ওই মেয়েটা আমার কলেজ লাইফের বান্ধবী, তার নাম নিঝুম। সে কি তোমাকে কখনো ভালোবাসার কথা বলেছে? আমাকে সে অনেক বেশি ভালোবাসে, কিন্তু আমি তাকে মানা করে দিছি, কারণ সে আমাকে অনেক কষ্ট দিয়েছে। একটা সাধারণ বিষয় নিয়ে আমার সাথে অভিমান করে দূরে চলে গেছে। রাস্তায় সবার সামনে আমাকে থাপ্পড় মেরেছে। সেজন্য তাকে একটু কষ্ট দিব। যাই করো, তবে বেশি কষ্ট দিও না, পরে আবার হারিয়ে ফেলবে। এবার ওকে হারাতে দিলে তো। ওর জন্য নিজের দেশ ছেড়ে বাহিরে চলে গেছি। নিজের দেশে পুরো 1 মাস খুঁজেছি। আমাকে এত কষ্ট দেওয়ার জন্য তাকেও আমার ভালোবাসা পাওয়ার জন্য কষ্ট করতে হবে। ঠিক আছে, তোমার ভালোবাসা আর পেলাম না। আমার ভালোবাসা না হয় একতরফা নিয়ে বেঁচে থাকবো। এ বলে মায়াজাল অফলাইনে চলে গেল। আমি মোবাইল রেখে ঘুমিয়ে গেলাম। পরের দিন সকালবেলা সবাই মিলে নাস্তা করছি, আর নিঝুমের দিকে তাকিয়ে দেখি আজকে কেমন যেন খুশি খুশি লাগছে তাকে। গতকাল দেখলাম মন খারাপ, আজকে দেখি খুশি। আমি নিঝুমের দিক থেকে চোখ সরিয়ে ফেললাম। তখন আমি আব্বুকে বললাম, আব্বু তুমি রিফাতকে আমাদের অফিসে বড় একটা পোস্টে কাজে লাগিয়ে দাও। আরে এটা অনেক কথা বলছিস, রিফাত ওর নিজের অফিস মনে করে চালাবে। ওর যখন মন চায় অফিসে যেতে পারে। ঠিক আছে আঙ্কেল, তবে আম্মু আরেকটু সুস্থ হোক, তারপর যাব। ঠিক আছে বাবা, আমি তোমাকে এখন যেতে বলছি না। তবে আঙ্কেল, আমার একটা শর্ত আছে। আমি চাকরি করার পর আমি আব্বু আম্মুকে নিয়ে অন্য বাসায় থাকবো। তুমি একথা কেন বলছো সেটা আমি বুঝতে পারছি, সমস্যা নাই। আমি অফিস থেকে তোমাকে একটা ফ্ল্যাট দিব, তুমি ওখানে তোমার আব্বু আম্মুকে নিয়ে থেকো। আর অফিসে যাওয়ার জন্য একটা নিউ কার তোমাকে দেয়া হবে। সেটা হলে তো আরো বেশি ভালো হয়। আপনি সবকিছু ব্যবস্থা করুন। আব্বু ঠিক আছে বলে রুমে চলে গেল। তখন নিঝুম আম্মুকে বলল, আন্টি, আমি একটু মার্কেটে যাব, তুমি রাসেলকে বলো আমাকে নিয়ে যেতে। আপনার গাড়ি থাকতে আমাকে বলছেন কেন?
আর আমি আপনাকে কোথাও নিয়ে যেতে পারবো না। রাসেল, মেয়েটা এত করে যখন বলছে, তুই বাবা নিজুমকে নিয়ে মার্কেটে যা। আম্মু, এত সকালে কি এখনো মার্কেট খুলছে নাকি? সমস্যা নেই, মার্কেট না খোলা থাকলে আমি বসে থাকবো, তুমি চলে এসো। আমি ঠিক আছে বলে বাহিরে এসে আব্বুর নতুন গাড়িটা বের করলাম। কিছুক্ষণ পর নিজুম এসে বলল, তুমি গাড়ি নিছো কেন? তোমার বাইক নাও। হ্যালো এসআই ম্যাম, আমার যেটা ভালো লাগে আমি সেটাই নিব। আমি আপনার চাকর না যে আপনি যেটা বলবেন আমি সেটাই করব। নিজুম মুখ ভেক্সি দিয়ে গাড়িতে উঠলো। কিছুক্ষণ পর মার্কেটের সামনে চলে আসলাম। তখন নিজুম বলল, তুমি 5টা মিনিট দাঁড়াও, আমি ভেতর থেকে আসছি। এই বলে নিজুম গাড়ি থেকে নেমে মার্কেটের ভিতরে ঢুকে গেল। আমি গাড়ির ভিতরে বসে মোবাইল টিপতে লাগলাম। প্রায় আধা ঘন্টা হয়ে গেল, নিজুমের আসার কোনো নাম গন্ধ নেই। 5 মিনিটের কথা বলে গেছে। আমি গাড়ি থেকে নেমে মার্কেটের ভিতরে গেলাম। অনেকক্ষণ খুঁজলাম, পেলাম না। তাই মার্কেট থেকে বের হয়ে আসতে হঠাৎ একটা জায়গায় চোখ পড়লো। একটু শিওর হবার জন্য সামনে গেলাম। তারপর নিজের চোখে যেটা দেখলাম তার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। এটা আমি কি দেখলাম? নিজের চোখকে বিশ্বাস করাতে পারছি না। তাহলে চলুন কি দেখেছি। আমি দেখলাম একটা ছেলে নিজুমকে কিস করছে। নিজুমও ছেলেটার সাথে তাল মিলিয়ে যাচ্ছে। আমি আর 1 সেকেন্ড না দাঁড়িয়ে সোজা গাড়ির কাছে চলে আসলাম। এটা আমি কি দেখলাম? নিজুম এত খারাপ? গতকাল আমাকে ভালোবাসার কথা বলছে, একদিন না যেতে আরেকটা ছেলের সাথে নিজুম। তার মানে নিজুম এত খারাপ? আমি তাকে অনেক ভালো মনে করেছি। আমি মনে করছি কিছুদিন পর নিজুমকে আপন করে নিব, কিন্তু নিজুম যে এমন করবে সেটা কখনো ভাবতে পারিনি। এই সব কিছু ভাবছি আর চোখ দিয়ে পানি পড়তে লাগলো। কিছুক্ষণ পর দেখি নিজুম ওই ছেলেটাকে বিদায় দিয়ে গাড়ির কাছে আসছে। তার আগেই আমি চোখের পানি মুছে ফেলছি। নিজুম আমার সামনে এসে বলল, চলো, আমার কাজ শেষ, তুমি আমাকে থানায় নামিয়ে দিয়ে আসো। আচ্ছা, ওই ছেলেটাকে? আপনাকে দেখলাম ওই ছেলেটার সাথে হেসে হেসে কথা বলতে। ওর নাম আকাশ। আমরা দুজনকে অনেক বেশি ভালোবাসি। ছেলেটা অনেক দিন আমার পেছনে ঘুরেছে, এমনকি আমাকে ভালোবাসার কথা বলেছে। আমি তাকে বারবার ফিরিয়ে দিয়েছি তোমার কারণে। কিন্তু তুমি তো আমাকে ভালোবাসো না, তুমি অন্য মেয়েকে ভালোবাসো। তাই আকাশকে আপন করে নিলাম। একদিন না যেতে আরেকটা ধরে ফেললেন? বাহ, ভালোই। ঠিক আছে, গাড়িতে ওঠেন, আপনাকে থানায় নামিয়ে দিয়ে আসি। এই বলে আমি গাড়িতে উঠলাম। নিজুমও গাড়িতে উঠলো। তারপর নিজুমকে নিয়ে থানায় চলে আসলাম। নিজুম গাড়ি থেকে নেমে সোজা থানার ভিতরে চলে গেল। আমি গাড়ি ঘুরিয়ে বাসায় চলে আসলাম। নিজের রুমে এসে বিছানায় শুয়ে শুয়ে অনেক সময় কান্না করছি। তার মানে আমি নিজুমকে হারিয়ে ফেলেছি। আব্বু আম্মু বলেছে নিজুমের মনে কষ্ট না দেওয়ার জন্য, কারণ নিজুম বাবা মা মরা মেয়ে। এই সব কিছু ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেছি মনে নাই। হঠাৎ আম্মু এসে ডাকতে শুরু করলো। তখন আমি ঘুম থেকে উঠে বিছানায় বসলাম। আম্মু বলল, কিরে রাসেল, তোর কি শরীর খারাপ নাকি? এই অবেলায় শুয়ে আছিস? না আম্মু, আমি ঠিক আছি। বলো, কেন ডেকেছো? রায়সার হাত খরচ শেষ হয়ে গেছে, তুই একটু করে রায়সার হাত খরচ দিয়ে আয়। আমি ঠিক আছে বলে বিছানা থেকে উঠে ফ্রেশ হয়ে একটা জামা গায়ে দিয়ে বাসা থেকে বেরিয়ে বাইক নিয়ে সোজা রাইসার হোস্টেলে চলে আসলাম। আসলে রাইসার সামনে এসএসসি পরীক্ষা, তাই রাইসাকে হোস্টেলে দেওয়া হয়েছে। আমি রাইসাকে ফোন দিয়ে নিচে আসতে বললাম। কিছুক্ষণ পর রাইসা নিচে আসলো, আমাকে দেখে জড়িয়ে ধরলো। তখন আমি বললাম, এই রাইসা ছাড়ো আমাকে। মানুষ দেখলে কি বলবে? মানুষ বলবে বুড়ি বোন ভাইকে জড়িয়ে ধরেছে। মানুষ দিয়ে আমার কি? আমি এখনো তোমার কাছে ছোট ভাইয়া। আমি জানি তো তুই আমার এখনো সেই ছোট্ট বোন। এখন বল কত টাকা লাগবে? তোমার যত টাকা মন চায় দিয়ে যাও। আর তুমি তো জানো আমি বাহিরের খাবার খাওয়া কমিয়ে দিচ্ছি। ঠিক আছে, এই নে, এখানে 20,000 টাকা আছে, এগুলো রাখ। শেষ হয়ে গেলে ভাইয়াকে একটা ফোন দিস। রাইসা ঠিক আছে বলে ভিতরে চলে গেল। আমি দাঁড়িয়ে না থেকে বাইক নিয়ে বাসায় যাওয়ার সময় হঠাৎ একজনকে দেখে আমার মাথা পুরো গরম হয়ে গেল। সে আর কেউ নয়, আসলাম মেয়রের মেয়ে রিয়া। রিয়া দেখে একজন রিক্সা চালককে মারতে আসছে। আমি বাইক নিয়ে সোজা রিয়ার সামনে গেলাম। বাইকটা দেখে রিয়াকে ঠাস করে একটা থাপ্পড় মেরে দিলাম। রিয়া গালে হাত দিয়ে আমাকে বলল, রাসেল, তুই আমাকে থাপ্পড় মারছিস কেন? তুই রাস্তায় এই বুড়ো মানুষটাকে মারছিস কেন? মারবো না তো কি করব? উনি আমার কাছ থেকে 50 টাকার ভাড়া 100 টাকা চাইলো কেন? চাচা, আপনি 50 টাকার ভাড়া 100 টাকা কেন চেয়েছেন? উনি মার্কেটে নিয়ে গিয়ে প্রায় 2 ঘন্টা দাঁড় করিয়ে রেখেছে, তাই আমি 50 টাকা বেশি চেয়েছি।
এ কারণে মেয়েটা আমাকে মারছে। কিরে, চাচা যেটা বলছে সেটা কি সত্যি? ঠিক বলেছে। তাই বলে 50 টাকা বেশি চাইবে কেন? আমার ইচ্ছে করছে তোকে আরো কয়েকটা থাপ্পড় মারি। গরিব কি মানুষ মনে হয় না? তোর বাবার বয়সী একজন মানুষের গায়ে হাত তুলতে তোর হাতটা কাঁপলো না? না, আমার হাত কাঁপে না। এসব গরিব নোংরা মানুষদের আমি দেখতেই পারি না। দেখতে যখন পারিস না, তাহলে নোংরা মানুষের রিকশায় উঠছিস কেন? আমার গাড়িটা হঠাৎ রাস্তায় নষ্ট হয়ে যায়, তাই কোনো গাড়ি না পেয়ে ওনার রিক্সায় উঠি। তুই এখনই আমার সামনে থেকে যা, তা না হলে রাস্তায় সবার সামনে আরো কয়টা থাপ্পড় মারবো। তোর বাপ মেয়ের দেখে মানুষকে মানুষ মনে করিস না। ঠিক আছে, আমি যাচ্ছি। তবে তোর এই থাপ্পড়ের প্রতিশোধ আমি কিন্তু নিবই। আরে যা যা, পারলে আমার বালটা সোজা করে দেখাইস। তোর মতো মেয়েকে সোজা করতে আমি রাসেল একাই যথেষ্ট। রিয়া আর কিছু না বলে চলে গেল। তখন আমি চাচাকে কিছু টাকা দিয়ে বাসায় পাঠিয়ে দিলাম। রাস্তার সব মানুষ এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার কাহিনী দেখেছে। হয়তো তারা ভাবছে আমার মতো ছেলের এত সাহস কোথা থেকে আসলো। এলাকার মেয়রের মেয়ের গায়ে হাত তুলছি। তো যাই হোক, আমি বাইক নিয়ে সোজা বাসায় চলে আসলাম। বাসায় এসে নিজের রুমে চলে গেলাম। তারপর ফ্রেশ হয়ে খাবার খেয়ে রুমে চলে আসলাম। দেখতে দেখতে সপ্তাহখানিক চলে গেল। নিজুমের সাথে এখন আগের মতো কথা বলি না, আর নিজুমও আমার সাথে তেমন কথা বলে না, কারণ নিজুম তার আকাশকে নিয়ে সবসময় বিজি থাকে। আমি নিজেকে অনেক কন্ট্রোল করে রাখছি। রাতে বিছানায় শুয়ে শুয়ে মোবাইল টিপতে আসি। হঠাৎ নিজুম আমার রুমে আসলো। তখন নিজুম আমাকে বলল, রাসেল, তোমাকে একটা কথা বলার আছে। কি কথা বলবেন? একটু তাড়াতাড়ি বলুন, আমি একটু বাহিরে যাব। আসলে আমি আকাশকে অনেক ভালোবাসি। আকাশ বলছে আঙ্কেল আন্টির কাছে আমাদের ব্যাপারে বলতে, কিন্তু আমি ভয় বলতে পারছি না। তুমি একটু আমার হয়ে বলে দাও না। সরি, আমি পারবো না। আপনারটা আপনি বলুন। প্লিজ রাসেল, আমি আকাশকে হারাতে পারবো না। আকাশের বাসায় আকাশকে বিয়ের জন্য চাপ দিচ্ছে। আমার বুকটা ফেটে যাচ্ছে নিজুমের এমন কথা শুনে। যে মেয়ে আমাকে ভালোবাসার কথা বলে, পরের দিন আরেকটা ধরতে পারে, তাকে কিভাবে বিশ্বাস করব? তখন আমি নিজুমকে বললাম, ঠিক আছে, আমি আব্বু আম্মুকে সময় করে বলবো, আপনি এখন আসতে পারেন। নিজুম আর কোনো কথা না বলে আমার রুম থেকে বেরিয়ে গেল। নিজুমের এমন কথা শুনে মনটা খারাপ হয়ে গেল, কারণ নিজুমকে আমি অনেক ভালোবেসে ফেলেছি। কিন্তু নিজুম আর আকাশের কাহিনীটা আমার চোখের সামনে ভেসে উঠলে নিজুমের প্রতি ঘৃণা হয়। না, ওর মতো মেয়ের জন্য নিজেকে কষ্ট দিয়ে লাভ নেই। ও ওর মতো থাকুক, আমি আমার মতো চলি। তো যাই হোক, রাতে বাসা থেকে বেরিয়ে একটু বাহিরে গেলাম। বাহিরের কাজটা সেরে আবার বাসায় চলে আসলাম। রাতে বিছানায় শুয়ে শুয়ে মোবাইল টিপতে আসি, হঠাৎ মায়াজাল থেকে মেসেজ আসলো। কেমন আছো রাসেল? কি করো? রাতের খাবার খেয়েছো? আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? আর আমি এখনো রাতের খাবার খাইনি, আর একটু পরে খাবো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি, তবে বেশি ভালো না। আর তোমার নিঝুমের সাথে প্রেম কেমন চলছে? নিজুম আমাকে ভালোবাসার কথা বলে এখন অন্য আরেকজনকে ভালোবাসে। কি বলছো তুমি? একটা মেয়ে একদিনে কেমন করে পাল্টে গেল? সেটা তো আমিও ভাবছি, কিন্তু তাদের দুজনকে দেখে বোঝা যাচ্ছে একজন আরেকজনকে অনেক বেশি ভালোবাসে। তাহলে তুমি নিঝুমকে তোমার ভালোবাসার কথা বলে দাও। না, আমি চাই না ওর মনে কষ্ট দিতে। সে যদি আকাশ ছেলেটাকে নিয়ে সুখে থাকে, তাহলে আমি আর ওদের ভিতরে ঢুকতে চাই না। তুমি কি পারবে নিঝুমকে ছাড়া থাকতে? তোমার কষ্ট হবে না? কষ্টকে মাটি চাপা দিয়ে রেখেছি। আচ্ছা ঠিক আছে, ভালো থেকো। আমাকে খাবার খাওয়ার জন্য ডাকছে। এই বলে অফলাইনে চলে গেলাম। আমি মায়াজালের সাথে কথা বলার ফাঁকে খালা খাবার খাওয়ার জন্য ডেকে গেছে। আমি রুম থেকে বেরিয়ে খাবার টেবিলে চলে গেলাম। সবাই মিলে একসাথে খাবার খেলাম। নিজুমকে দেখে বোঝা যাচ্ছে সে অনেক খুশি। খুশি থাকবেই না কেন? মনের মতো ভালোবাসার মানুষ পেয়েছে। আমি খাবার খেয়ে রুমে চলে আসলাম। কিছুক্ষণ পর রিফাত আমার রুমে আসলো। ও আপনাদের তো বলতে ভুলে গেছি, রিফাত এখন আব্বুর সাথে অফিসে দেখাশোনা করে। রিফাত আমার রুমে এসে বিছানায় বসে বলল, কিরে রাসেল, তোরে দেখি সবসময় চুপচাপ থাকিস, কি হয়েছে তোর? আমার আবার কি হবে, আমি তো ঠিকই আছি। রাসেল, তুই আমার কাছে কিছু লুকাইস না। কি হয়েছে আমাকে খুলে বল। ঠিক আছে, তুই যখন বলেছিস তাহলে শোন। তারপর রিফাতকে সবকিছু খুলে বললাম। এটা আমার বিশ্বাস হচ্ছে না, নিজুম এত খারাপ মেয়ে হতে পারে না। আমি নিজের চোখে তাদের দুজনকে কিস করতে দেখেছি। মাঝে মাঝে চোখের দেখা ভুল হয়। আমি তোকে একটা বুদ্ধি দেই, সেটা কাজে লাগিয়ে দেখতে পারিস। তাহলে বুঝতে পারবো নিজুম কি তোর সাথে অভিনয় করেছে
নাকি আকাশকে সত্যি ভালোবাসে। দেখি শুনি তোর কি বুদ্ধি। তাহলে শোন, তুই একটা মেয়ে ভাড়া কর, তারপর ওই মেয়েটিকে নিয়ে সবসময় নিজবের সামনে চলাফেরা করবি, আর নিজবের রিয়াকশন দেখবি। মেয়েটার সাথে এমন ভাবে চলবি যেন বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের মতো লাগে, তারপর বোঝা যাবে। তোর কি মনে হয় এমনটা করলে সবকিছু বুঝতে পারবো তো? 109% কাজে লাগবে, তুই ট্রাই করে দেখ। ঠিক আছে, কালকে থেকে শুরু করব। তবে মেয়ে পাবো কোথায়? হোটেলে মেয়ের অভাব আসেনি, ওখান থেকে একটা ভাড়া করে নিয়ে আসবি। তাই বলে হোটেলের মেয়ে নিয়ে আসবো? আরে মা তো কিছুদিনের জন্য। ঠিক আছে, কালকে একটা মেয়ে হোটেল থেকে নিয়ে আসবো। এখন রুমে গিয়ে শুয়ে পড়। রিফাত ঠিক আছে বলে তার রুমে চলে গেল। আসলে রিফাতকে আমার পাশের রুমে দিছি, কারণ রিফাত সারা রাত নাক ডেকে ঘুমায়, তাই ওরে আমার পাশের রুমে দিছি। আপনারা আবার রিফাতকে বলে দিয়েন না। তো যাই হোক, পরের দিন সকালে সবার সাথে নাস্তা করে আমি বাসা থেকে বেরিয়ে একটা হোটেলে যাচ্ছি একটা মেয়ে ভাড়া করার জন্য। বাইক নিয়ে যাচ্ছি, হঠাৎ দেখি কিছু ছেলে একটা মেয়েকে ডিস্টার্ব করছে, তাই বাইকটা নিয়ে ওদের সামনে গেলাম। আমাকে দেখে ছেলেগুলো দৌড় দিয়ে পালিয়ে গেল। তখন মেয়েটি আমাকে বলল, আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া, আপনি না আসলে ওই ছেলেগুলো আমার সাথে খারাপ কিছু করতো। তোমার নাম কি? বাসা কোথায়? ভাইয়া আমার নাম আখি, আমি কলেজের পাশের বস্তিতে থাকি। তোমার বাসা ওইদিকে, আর তুমি এদিকে কি করো? আসলে ভাইয়া, আমার একটা বান্ধবীর সাথে ওর বাসায় গিয়েছিলাম। ঠিক আছে, তুমি আমার বাইকের পিছনে ওঠো, আমি তোমাকে বাসায় পৌঁছে দিচ্ছি। সমস্যা নেই ভাইয়া, আমি হেঁটে হেঁটে যেতে পারবো। তুমি ভাবলে কেমন করে আমি তোমাকে একা একা যেতে দিব? বেশি কথা না বলে আমার বাইকের পিছনে ওঠো। আখি আর কোনো কথা না বলে আমার বাইকের পিছনে উঠলো। কিছুক্ষণ পর আখির বস্তিতে চলে আসলাম। আখি বাইক থেকে নেমে বস্তির ভিতরে চলে গেল। আমি আখির পিছনে তাদের বস্তির ভিতরে ঢুকলাম। ভিতরে ঢুকে দেখি ওই রিক্সা চালক চাচার পাশে আখি মন খারাপ করে বসে আছে, আর দুজন দুজনকে বলছে, কি রে আখি, তোর বান্ধবী চাল দিয়েছে? চাল না দিলে আজকে না খেয়ে থাকতে হবে। না বাবা, ওদের চাল নাকি শেষ হয়ে গেছে। আমি অসুস্থ না হলে আজকে না খেয়ে থাকতে হতো না। পকেটে একটা টাকাও নেই, ওষুধ আনতে পারছি না। ওই দিন একটা ছেলে কিছু টাকা দিছে, ওই টাকাগুলো বাসা ভাড়া দিয়ে দিছি। চাচা আর আখির কথা শুনে মনটা খারাপ হয়ে গেল। এত কষ্টে চাচার দিন কাটছে, আমি আর দাঁড়িয়ে না থেকে বস্তি থেকে বাইরে এসে মার্কেটে চলে গেলাম। তারপর এক বস্তা চাল, ডাল, আলু, পেঁয়াজ, রসুন, গরুর মাংস, ডিম, তেল ইত্যাদি বাজার করে বস্তিতে চলে আসলাম, আর ওদের জন্য কিছু খাবার নিয়ে আসলাম। তারপর একটা ট্যাক্সি করে সব বাজারগুলো নিয়ে বস্তিতে চলে আসলাম। ট্যাক্সি ড্রাইভার আর আমি বাজারগুলো তাদের বাসায় নিয়ে গেলাম। তখন আখি বলল, আরে ভাইয়া, আপনি এখানে? আর এই বাজার কার জন্য এনেছেন? এইসব বাজার তোমাদের জন্য। আমি তোমার পিছনে এসে সবকিছু শুনেছি, আর এখানে তোমার জন্য কিছু জামা নিয়ে এসেছি, আর তোমার আব্বুর জন্য ওষুধ আর এই পাঞ্জাবি আর লুঙ্গি নিয়ে আসলাম। বাবা, তোমার এই ঋণ কখনো শোধ করতে পারবো না। আপনি আমাদের জন্য এত কিছু করছেন কেন? ওই যে তুমি আমাকে ভাইয়া বলে ডাকছো, তাই তোমার ভাইয়া তোমাদের জন্য বাজার করে এনেছি। আর আখি, তুমি কি পড়াশোনা করো? এসএসসি পরীক্ষা দেইনি, কারণ আব্বু পরীক্ষার টাকা ম্যানেজ করতে পারে নাই। ঠিক আছে, আজকে থেকে এই তোমাদের সব দায়িত্ব আমার উপর। তোমাকে আবার ভর্তি করে দিব, ভাইয়া তোমার সবকিছু ঠিক করে দিব। আখি আমাকে জড়িয়ে ধরে কান্না করে দিল। তখন আমি বললাম, এই পাগলি, কান্না করছিস কেন? সুখের খবর শুনে কেউ কি কান্না করে নাকি? তারপর আখিকে নিয়ে তার স্কুলে আবার ভর্তি করিয়ে দিলাম, আর স্যারকে বলেছি এবারে পরীক্ষা আমার বোন দিবে, আপনি সবকিছু ব্যবস্থা করুন, যত টাকা লাগে আমি দিব। স্যার বলেছে ঠিক আছে। তারপর আখিকে বস্তিতে রেখে আমি বাসায় চলে আসলাম। বাইক পার্কিং করে সামনে যাকে দেখলাম তাকে দেখে তো আমি পুরো অবাক হয়ে গেলাম। সামনে যাকে দেখলাম সে আর কেউ নয়, আকাশ। কিন্তু আকাশ আমাদের বাসায় কেন? আমাকে দেখে আকাশ বলল, আপনি রাসেল চৌধুরী, তাই না? জি, আমি রাসেল চৌধুরী। আপনি আমাকে চিনেন? চিনি, নিজুম আমাকে আপনার কথা বলেছে। আমি আর নিজুম দুজন দুজনকে অনেক বেশি ভালোবাসি। খুব ভালো। তা আমাদের বাসায় কি মনে করে আসলেন? আসলে নিজুম আজকে থানায় যায়নি, তাই ওর খোঁজ খবর নিতে এসেছি। ও, তা কেন যায়নি থানায়? নিজুমের শরীরটা খারাপ লাগছে,
তাই আজকে থানায় যায়নি। ও, তা আপনাদের ব্যবসা বাণিজ্য কেমন চলছে? আলহামদুলিল্লাহ, আপনার দোয়ায় ভালোই আছি। আচ্ছা ঠিক আছে, ভালো থাকবেন। আর একটু অফিসে যেতে হবে। আমি ঠিক আছে বলে দরজার সামনে দাঁড়িয়ে কলিং বেল চাপ দিলাম। কিছুক্ষণ পর খালা এসে দরজা খুলে দিল। বাসার ভিতরে ঢুকে নিজের রুমে চলে আসলাম। রুমে এসে বিছানায় শুয়ে মোবাইল টিপতে লাগলাম। কিছুক্ষণ পর দেখি নিঝুম আমার রুমে আসলো। নিঝুম আমার রুমে এসে বলল, সারাদিন কোথায় ছিলে? আকাশ আমাকে দেখতে বাসায় এসেছে, তোমার সাথে পরিচয় করে দিতে পারলাম না। পরিচয় করিয়ে দেওয়ার দরকার নেই, আমার সাথে দেখা হয়েছে এবং পরিচয় হয়েছে। তো আকাশের সাথে কথা বলে কেমন লাগলো? মানে আকাশ ছেলেটা তোমার কাছে কেমন লেগেছে? ভালোই। তা এখন বলুন, আমার রুমে কেন এসেছেন? আর আপনি আজকে থানায় যাননি কেন? কি হয়েছে আপনার? আসলে শরীরটা কেমন যেন খারাপ লাগছে। আমি কানাডা থেকে আসার পর কয়দিন আপনি থানায় গেছেন? আর না গেলে সমস্যা কি? আপনি তো আবার বিনা যোগ্যতায় এসআই হয়েছেন। তুমি আমাকে এইভাবে বলতে পারলে? আমি কিন্তু তোমার কথায় রাগ করেছি। আপনি আমার সাথে রাগ করলে আমার কি যেটা সত্যি সেটাই বললাম। তোমার সাথে কথা বলাই আমার ভুল হয়েছে। আমি গেলাম আমার রুমে। আপনাকে তো আমি ডাকি নাই, আপনি নিজে এসেছেন আমার রুমে। আমার কথা শুনে নিঝুম মুখ বাঁকিয়ে রুম থেকে বেরিয়ে গেল। আমি কিছুক্ষণ মোবাইল টিপে ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে নিজের রুমে এসে একটা ঘুম দিলাম। দেখতে দেখতে আরো সপ্তাহখানিক চলে গেল। রিফাতকে আব্বু একটা বাসা দিয়েছে। রিফাত তার আব্বু আম্মুকে নিয়ে নতুন বাসায় থাকে। আর নিঝুম ওই দিনের পর থেকে আমার সাথে তেমন কথা বলে না। আমিও নিঝুমের সাথে তেমন কথা বলি না। একদিন সকালে নাস্তা করে বাসার বাইরে আসলাম। নিঝুম আজকে সকাল সকাল থানায় চলে গিয়েছে। আমি বাইক নিয়ে আখির সাথে দেখা করতে যাচ্ছি। হঠাৎ একটা পার্কে আমার চোখ গেল। দেখি নিঝুমের মতো একটা মেয়ে পুলিশের জামা পরে বসে আছে একটা ছেলের সাথে। আমি বাইকটা নিয়ে তাদের একটু কাছাকাছি গেলাম। আমি ঠিকই ধরেছি, নিঝুম আর আকাশ একসাথে বসে গল্প করছে। তার মানে আজকে সকাল সকাল বাসা বেরিয়ে আকাশের সাথে দেখা করতে এসেছে। আমি আর কিছু না ভেবে আখির বাসায় চলে গেলাম। ও আপনাদের তো বলতে ভুলে গেছে, আখি আর আখির বাবাকে একটা নতুন বাসায় নিয়ে এসেছি। তো যাই হোক, আখির রুমের সামনে এসে কলিং বেল চাপ দিলাম। আখি এসে দরজা খুলে দিল। আমাকে দেখে আখি বলল, আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছো? বাইরে দাঁড়িয়ে আছো কেন? ভেতরে আসো। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আর আমি এখন ভিতরে যাব না। তোমাকে ওই দিন যে নতুন জামা কিনে দিয়েছি ওইগুলো পরে বাহিরে আসো। ভাইয়া তোমাকে নিয়ে এক জায়গায় যাব। আখি ঠিক আছে বলে রুমের ভিতরে চলে গেল। কিছুক্ষণ পর আখি বেরিয়ে আসলো। আখিকে একটা নীল রঙের জামা কিনে দিয়েছিলাম। নীল জামায় আখিকে অনেক সুন্দর লাগছে। তারপর আখিকে বাইকে করে নিয়ে পার্কে চলে আসলাম। পার্কে এসে দেখি নিঝুম এখন আকাশের সাথে বসে বসে গল্প করছে। আমি বাইক পার্কিং করে আখিকে নিয়ে পার্কের ভিতরে গেলাম। নিঝুম আর আকাশের থেকে একটু দূরে বসলাম। আর আখিকে রাস্তায় সবকিছু বুঝিয়ে দিছি কেমন অভিনয় করতে। আখি তার মতো করে অভিনয় করতে লাগলো। হঠাৎ পিছন থেকে নিঝুম আমাকে বলল, রাসেল, তোমার সাথে এই মেয়েটাকে? আর তোমরা দুজন পার্কে বসে কি করছো? আপনি জানেন না একটা ছেলে একটা মেয়ে পাশে বসে কি করে? তার মানে তুমি এই মেয়েটাকে ভালোবাসো? আপনি ঠিকই ধরেছেন। আমরা দুজন দুজনকে অনেক বেশি ভালোবাসি। আর আখিও আমাকে অনেক বেশি ভালোবাসে। ও, তার মানে তুমি আমাকে যে মেয়ের কথা বলেছো এই সেই মেয়ে? হ্যাঁ, আখি আমাকে অনেক আগে থেকেই ভালোবাসে, কিন্তু আমি তাকে সবসময় ফিরিয়ে দিয়েছি। কিন্তু পরে বুঝলাম মেয়েটা আমাকে সত্যি অনেক ভালোবাসে। ও আচ্ছা, ঠিক আছে, তোমরা সুখী থেকো, এই দোয়া করি। এই বলে নিঝুম চোখ মুখ কালো করে পার্ক থেকে বেরিয়ে গেল। নিঝুম মন খারাপ করলা কেন? তার মানে নিঝুম আমাকে ভালোবাসে না? না, নিঝুম যদি সত্যি আমাকে ভালোবাসতো তাহলে ওই দিন আকাশকে কিস করলো কেন? না, আমার মাথায় কিছুই ঢুকছে না। আমি আর আখি আরো কিছুক্ষণ গল্প করে আখিকে বাসায় নামিয়ে দিয়ে আমি বাসায় চলে আসলাম। বাসায় কলিং বেল চাপ দিলাম। কিছুক্ষণ পর খালা এসে দরজা খুলে দিল। আমি নিজের রুমে গিয়ে ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হয়ে নিচে এসে খাবার খেয়ে একটা ঘুম দিলাম। বিকালে বাসার একটু বাহিরে গেলাম, একটা কাজ ছিল।
কাজটা শেষ করে আস্তে আস্তে অনেক রাত হয়ে গেছে। বাইক নিয়ে বাসায় আসার সময় হঠাৎ দেখি একটা গাছের বড় ঢাল রাস্তায় পড়ে আছে, আর আমার বাইকের টান ছিল অনেক বেশি। আমি ব্রেক কন্ট্রোল করতে না পেরে ঢালের সাথে মেরে দিই। তারপর আমার আর কিছু মনে নেই। আমি চোখ খোলার পর নিজেকে একটা হাসপাতালে অনুভব করি, কিন্তু হঠাৎ দেখি একটা মেয়ে আমার হাত ধরে বসে আছে। আমি মেয়েটার থেকে হাতটা সরিয়ে নিলাম। তারপর মেয়েটি আমার দিকে ঘুরলো। তখন আমি তাকে দেখে তো আরো বেশি অবাক হলাম। আপনারা ঠিকই ধরেছেন, ও আর কেউ নয়, নিঝুম। নিঝুম আমাকে দেখে বলল, রাসেল, তোমার জ্ঞান ফিরেছে? তোমার আজকে 2 দিন পর জ্ঞান ফিরেছে। তুমি শুয়ে থাকো, আমি বাসায় ফোন দিয়ে বলে দিচ্ছি। আচ্ছা, আমার কি হয়েছে? আমি হাসপাতালে কেন? গতকাল রাতে তোমার আসতে দেরি দেখে আমি তোমাকে খুঁজতে বের হয়েছি। তোমার মোবাইল অনেকবার ফোন দিছি, কিন্তু তোমার মোবাইল বন্ধ বলেছে। তাই আমি নিজে বেরিয়ে পড়লাম। হঠাৎ রাস্তার পাশে দেখি তুমি পড়ে আছো। তোমার পুরো শরীরে রক্তে ভেজা ছিল। আমি তাড়াতাড়ি করে তোমাকে হসপিটালে নিয়ে আসি। তোমার মাথায় প্রচন্ড আঘাত লাগার কারণে অনেক রক্ত বের হয়েছে। আর আজ 2 দিন পর তোমার জ্ঞান ফিরেছে। ডাক্তার বলেছে 72 ঘন্টার মধ্যে জ্ঞান না ফিরে আসলে তুমি কোমায় চলে যাবে, কিন্তু আল্লাহর রহমতে তোমার 48 ঘন্টার মধ্যেই জ্ঞান ফিরেছে। আসলে আমি আমার এক বন্ধুর বাসায় গিয়েছিলাম। ওর বাসায় একটা কাজ ছিল, কাজটা শেষ করে আসতে অনেক রাত হয়ে গেছে। বাইক জোরে চালিয়ে আসছিলাম, হঠাৎ গাছের ডালটা চোখের সামনে পড়ে। নিজের বাইকের ব্রেক কন্ট্রোল করতে পারি নাই। তারপর আর কিছু মনে নেই। হয়েছে, এখন ছোট বাচ্চার মতো শুয়ে থাকো, আমি বাসায় সবাইকে ফোন দিয়ে বলছি। এই বলে নিঝুম বাসায় ফোন দিল। তারপর সবাইকে ফোন দিয়ে বলল আমার জ্ঞান ফিরেছে। তবে একটা জিনিস খেয়াল করলাম, নিঝুমের চোখ মুখ লাল হয়ে আছে, মনে হয় সারা রাত ঘুমাই নাই। তো যাই হোক, আধা ঘন্টা পর দেখি আব্বু আম্মু হাসপাতালে চলে এসেছে। আব্বু আম্মু একটার পর একটা কথা বলে যাচ্ছে, আমি কিছুই বলতে পারছি না। আমার মাথা ব্যথা করছে। তাই আজ 5 দিন পর আমাকে বাসায় নিয়ে আসলো। আমি এখন মোটামুটি সুস্থ আছি। পুরোপুরি সুস্থ হতে 1 মাস লাগবে। সবাই আমাকে ধরে নিজের রুমে এনে বিছানায় শুয়ে দিল। আমাকে রেস্ট নিতে বলে সবাই যার যার রুমে চলে গেল। আমি চোখ বন্ধ করে শুয়ে থাকলাম। হঠাৎ চোখ খুলে যেটা দেখলাম তার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। আপনারা কি ভাবছেন নিঝুম? আরে না, ও আর কেউ নয়, আমার কলিজার টুকরো বোন রাইসা। কিন্তু রাইসা কখন হোস্টেল থেকে আসলো? আমি রাইসার মাথায় হাত রাখতেই রাইসা চোখ খুলে কান্না করতে লাগলো। তখন আমি রাইসাকে বললাম, কিরে রাইসা, কেমন আছিস? কখন আসলি বাসায়? আর তুই কান্না করছিস কেন? আমি কিছুক্ষণ আগে এসেছি। আমাকে রিফাত ভাইয়া সবকিছু ফোন দিয়ে বলেছে। কান্না করিস না, আমি ঠিক আছি। তারপর রাইসা কান্না বন্ধ করলো। কিছুক্ষণ নিঝুম খাবার নিয়ে এসেছে। তখন নিঝুম বলল, এবার 2 ভাই বোন কথা বন্ধ করে খাবার খেয়ে নাও। রাইসা তুই ফ্রেশ হয়ে আয়, আজকে তুই নিজ হাতে ভাইয়াকে খাইয়ে দিবি। আমার কথা শুনে রাইসা ওয়াশরুমে চলে গেল। নিঝুমের দিকে তাকিয়ে দেখি মুখটা কালো করে ফেলেছে। কিছুক্ষণ পর রাইসা ওয়াশরুম থেকে বেরিয়ে এসে একটা খাবার প্লেট হাতে নিয়ে আমাকে খাইয়ে দিতে লাগলো। নিঝুম আর দাঁড়িয়ে না থেকে রুম থেকে বেরিয়ে গেল। খাবার খাওয়ার পর রাইসা আমাকে ওষুধ খাইয়ে দিল। তারপর কিছুক্ষণ কথা বলে রাইসা বিদায় নিয়ে চলে গেল, কারণ রাইসার সামনে পরীক্ষা। দেখতে দেখতে 1 সপ্তাহ চলে গেল। এখন মোটামুটি সুস্থ আছি। নিঝুম যখন আমার রুমে খাবার নিয়ে আসে তখন আমি আম্মুকে ডাক দিই আমাকে খাইয়ে দেওয়ার জন্য। এতে নিঝুম অনেক কষ্ট পায়। নিঝুম প্রতিদিন থানায় যায়। আকাশ ছেলেটার সাথে কথা বলতে দেখি না, সবসময় কেমন যেন মন মরা হয়ে থাকে। ও আপনাদের তো বলতে ভুলে গেছি, আখি মাঝে মাঝে এসে আমাকে দেখে গেছে। একদিন সকালবেলা সবাই মিলে নাস্তা করছি, তখন নিঝুম বলল, আন্টি, আমার এক বান্ধবীর বিয়ে, আমাকে অনেক জোর করে বলছে যাওয়ার জন্য। এখন তুমি বলো, আমি কি যাব? এটা আবার আমাদের জিজ্ঞেস করা লাগে? তবে তুমি একা যাওয়ার দরকার নেই, সাথে কাউকে নিয়ে যাও। তাহলে রাসেল, তুমি নিঝুমের সাথে যাও, মেয়েটা একা একা যাবে? আম্মু, উনি একজন থানার এসআই, ওনার তো ভয় পাওয়ার কথা। উনি তো সাথে পুলিশ নিয়ে যেতে পারে। আর একটা কথা, আমি বিনা দাওয়াতে কোথাও যাই না। ফারিয়া তোমাকে সাথে করে নিয়ে যেতে বলছে। আপনি কোন ফারিয়ার কথা বলছেন? আমি ফারিয়া নামে কাউকে চিনি না। তুমি এই কয় বছরে ফারিয়াকে ভুলে গেছো? আমরা তো 3 জন বান্ধবী একসাথে থাকতাম।
রিয়া, ফারিয়া এবং আমি। হ্যাঁ, চিনতে পারছি। ওই দেমাগি মেয়ের বিয়েতে আমি যাব না, যে মানুষকে মানুষ মনে করে না। যে দুই মেয়ে আপনার বান্ধবী, তাদের ভিতরে অহংকারে ভরা। রিয়া অহংকারী, কিন্তু ফারিয়া আগের থেকে অনেক চেঞ্জ হয়ে গেছে, তাই তো সে তোমাকে নিয়ে যেতে বলছে। আমি যাব না। আপনি পারলে সাথে পুলিশ নিয়ে যান। বাবা রাসেল, মেয়েটা যখন এত করে বলছে তাহলে ওর সাথে যা। মানুষ সব সময় একরকম থাকে না। ঠিক আছে, শুধু তোমার কথাই যাব। তবে বিয়ে বাড়িতে আমাকে কোনো উপদেশ দিতে পারবে না। আমি আমার মতো থাকবো। ঠিক আছে, আমি তোমাকে কোনো উপদেশ দিব না, তুমি তোমার মতো করে থাকো। ঠিক আছে, তাহলে কোন সময় যাবেন? সন্ধ্যায় ওর বাসায় যাব। আমি থানায় বলে আসতে হবে এবং সব কিছু তাদের বুঝিয়ে দিয়ে আসতে হবে। আমি ঠিক আছে বলে নিজের রুমে চলে আসলাম। রুমে এসে একটা জামা গায়ে দিয়ে বাসা থেকে বেরিয়ে বাইক নিয়ে মার্কেটে গেলাম। মার্কেট থেকে একটা উপহার কিনে নিলাম। উপহার কিনে বাসায় চলে আসলাম। এবার আসি ফারিয়ার কথায়। ফারিয়া মেয়েটার সাথে আমি তেমন কথা বলতাম না। মেয়েটা একটু দেমাগি, গরিবদের দু চোখে দেখতে পারতো না, সবসময় বাবার ক্ষমতায় চলতো। আমার নামে অনেক মিথ্যা কথা বলছে নিঝুমের কাছে, কিন্তু নিঝুম তার কথায় দাম দেয় নাই। তো যাই হোক, সন্ধ্যায় রেডি হয়ে রুম থেকে বেরিয়ে নিচে আসলাম। কিছুক্ষণ পর নিঝুম সিঁড়ি দিয়ে নিচে নেমে আসলো, কিন্তু নিঝুমকে দেখে আমি তো পুরো অবাক হয়ে গেলাম, কারণ নিঝুম বোরখা পরেছে। নিঝুম নিচে এসে আমাকে বলল, এভাবে তাকিয়ে আছো কেন? না মানে আপনি হঠাৎ বোরখা পরলেন যে? কেউ কারো বিয়েতে গেল তো অনেক সাজুগুজু করে, আপনি তো কিছুই করলেন না। আমার সাজুগুজু করতে ভালো লাগে না, তাই বোরকা পরে আসলাম। এটা কবে থেকে? আমি তো আজকে প্রথম আপনাকে বোরখা পরতে দেখলাম। আমি আজকে থেকে সব সময় বোরকা পরে বের হব। তাহলে কি ডিউটির সময় বোরখা পরে থাকবেন নাকি? ও ডিউটির সময় সব সময় যতটুকু সম্ভব মেনটেন করে চলবো। ঠিক আছে, এখন বের হন। এই বলে আমি বাসা থেকে বেরিয়ে আসলাম। আব্বু আগেই বলে দিয়েছে গাড়ি নিয়ে যেতে, তাই আব্বুর নতুন গাড়িটা বের করলাম। নিঝুম বাসা থেকে বেরিয়ে গাড়িতে উঠলো। আমি গাড়ি চালাতে লাগলাম। তখন আমি নিঝুমকে বললাম, আচ্ছা, কিছুদিন ধরে লক্ষ্য করলাম আকাশ ছেলেটার সাথে আপনি কথা বলেন না, সব সময় কেমন যেন মন মরা হয়ে থাকেন। আপনি চাইলে তো আকাশকে সাথে করে নিয়ে যেতে পারতেন। আকাশের সাথে আমার ব্রেকআপ হয়ে গেছে। আকাশ ছেলেটার চলাচল আমার কাছে ভালো লাগে না। হঠাৎ কি এমন হলো যে আকাশ ছেলেটাকে আপনার ভালো লাগে না? আপনি তো তাকে অনেক বেশি ভালোবাসেন। সেটা অনেক কাহিনী, তোমাকে পরে এক সময় বলবো। তা আখির সাথে তোমার প্রেম কেমন চলছে? সেটা চলছে ভালোই। মেয়েটা সত্যি অনেক ভালো, আমার খোঁজ খবর নেয় সব সময়। ওর মতো মেয়েই হয় না। নিঝুম আর কোনো কথা বলল না, চুপ করে বসে আছে। আমিও আমার মতো করে গাড়ি চালাতে লাগলাম। কিছুক্ষণ পর ফারিয়াদের বাসায় চলে আসলাম। বাড়িটা অনেক সুন্দর করে সাজিয়েছে। নিঝুম গাড়ি থেকে নেমে দাঁড়ালো। আমি গাড়ি পার্কিং করে নিঝুমের সাথে ভিতরে গেলাম। হঠাৎ কোথা থেকে ফারিয়া দৌড়ে এসে নিঝুমকে জড়িয়ে ধরলো। তারপর বলতে লাগলো, কি রে, কেমন আছিস? তোর আসতে এত দেরি হলো কেন? এসআই বান্ধবী তাহলে বুঝি আসলো আমার বাসায়? তুই এত করে বলছিস, না এসে বুঝি পারি? বল কেমন আছিস? আমি তোকে অনেক বেশি ভালো আছি। আর রাসেল, তুমি কেমন আছো? এখনো কি আমার উপর রাগ করে আছো? আমি ভালো আছি। রাগ করে কি হবে? আপনি তো আগের থেকে অনেক চেঞ্জ হয়ে গেছেন। আপনার জন্য আমার তরফ থেকে ছোট্ট উপহার। ধন্যবাদ। তো এখানে দাঁড়িয়ে থাকবি? চল ভেতরে চল, আব্বু আমার সাথে দেখা করবি। সেটা তো করব, কিন্তু তুই হলুদের শাড়ি পরে এখানে আসলি কেন? তোকে দূর থেকে দেখে বসে থাকতে পারি না, উঠে চলে আসলাম। হয়েছে, এখন চল তোর আব্বু আমার সাথে দেখা করে আসি। রাসেল, তুমি কি যাবে আমাদের সাথে? না, তোমরা যাও, আমি একটু চারপাশ ঘুরে দেখি। নিঝুম ঠিক আছে বলে ফারিয়ার সাথে ভিতরে চলে গেল। আমি ফারিয়াদের বাসার চারপাশ ঘুরে দেখতে লাগলাম। কিছুক্ষণ পর হঠাৎ মোবাইলে একটা মেসেজ আসলো। মোবাইল হাতে নিয়ে দেখি মায়াজাল আইডি থেকে মেসেজ আসলো। নীল রঙের পাঞ্জাবিতে তোমাকে অনেক সুন্দর লাগছে। বিয়ে বাড়িতে মেয়েরা দেখলে পাগল হয়ে যাবে। তুমি জানলে কেমন করে আমি যে নীল পাঞ্জাবি পরেছি আর আমি বিয়ে বাড়িতে এসেছি?
কারণ তুমি যার বিয়েতে এসেছো সে আমার বান্ধবী। তার মানে তুমি এই বিয়ে বাড়িতে আছো? তাহলে সামনে আসো, তোমাকে সামনাসামনি দেখি। সময় হলে একদিন ঠিকই তোমার সামনে যাব। আর হ্যাঁ, তোমার সামনে থাকলে কানের নিচে একটা ফোঁটা দিয়ে দিতাম, যেন কোনো মেয়ের নজর না দেয়। তাই নাকি? তা সেই সময়টা কোন সময় আসবে? অপেক্ষা করো, খুব তাড়াতাড়ি তোমার সামনে আসবো। ভালো থেকো, পরে কথা হবে। এই বলে মায়াজাল অফলাইনে চলে গেল। আমি একটা চেয়ারে বসে মোবাইল টিপতে লাগলাম। হঠাৎ একটা জায়গায় চোখ পড়ল। দেখি নিজুম একটা ছেলের সাথে হেসে হেসে কথা বলছে। তার গায়ে এখন আর বোরখা নেই। ও আরেকটি কথা, নিজুম গাড়ি থেকে নেমে মুখের নেকআপ সরিয়ে ফেলছে। এমনভাবে ছেলেটার সাথে কথা বলছে যেন অনেক দিনের চেনা। আমি তাদের দিকে না তাকিয়ে নিজের মতো করে মোবাইল টিপতে লাগলাম। দেখতে দেখতে অনুষ্ঠান শুরু হয়ে গেল। যে যার মতো করে ফারিয়াকে খাইয়ে দিচ্ছে এবং মুখে হলুদ লাগিয়ে দিচ্ছে। কিছুক্ষণ পর নিজুম ওই ছেলেটাকে নিয়ে স্টেজে উঠল। আমি মনে করছিলাম নিজুম আমাকে নিয়ে উঠবে, কিন্তু আমার ধারণা ভুল প্রমাণিত করে ওই ছেলেটাকে নিয়ে উঠল। দুজনে মিলে অনেক মজা করে ফারিয়াকে খাইয়ে দিল। হঠাৎ কোথা থেকে একটা মেয়ে আমার সামনে এসে বলল, হাই, আমি আরোহী। তোমাকে অনেকক্ষণ দেখলাম এইভাবে চেয়ারে বসে আসছো। তোমার সাথে কেউ নেই? আছে, ওই যে স্টেজে যে ম্যাডামকে দেখছো ওনার বডিগার্ড হয়ে এসেছি। আর আমি রাসেল। তুমি দেখতে অনেক সুন্দর। একটা কথা বলি, রাখবে? ঠিক আছে, রাখার মতো হলে অবশ্যই রাখবো। আমার সাথে কেউ নেই, আমার সাথে স্টেজে উঠবে? প্লিজ মানা করো না। আমি ঠিক আছে বলে আরোহীর সাথে স্টেজে উঠলাম। নিজুমের চোখ মুখ লাল হয়ে আছে। আমি নিজুমের থেকে চোখ সরিয়ে ফারিয়ার পাশে গিয়ে বসলাম। তখন ফারিয়া বলল, কি রে আরোহী, তুই রাসেলকে চিনিস? দুজনে একসাথে আসলি। ওনাকে চিনি না, তবে মাত্র পরিচয় হলো। তার মানে তুমিও রাসেলকে চিনো? চিনবো না কেন? রাসেল আর আমি একসাথে কলেজে পড়ছি। কিন্তু রাসেল বলল ও নাকি তোমার এসআই বান্ধবী। রাসেল তোর সাথে মজা করছে। রাসেল কলেজেও সবার সাথে একটু বেশি দুষ্টুমি করতো। হয়েছে, এবার কথা বলা বন্ধ করে হা করেন, এখনো অনেক লোক বাকি আছে। এই বলে আমি ফারিয়ার হাতে একটু হলুদ লাগিয়ে দিলাম, তারপর মিষ্টি খাইয়ে দিলাম। হঠাৎ মনে পড়ল আরোহীর সাথে একটু দুষ্টুমি করি। আমি এক টুকরো মিষ্টি আরোহীর মুখের উপর ধরলাম। আরোহী হা করার সাথে সাথে আমার মুখে ঢুকিয়ে দিলাম। মেহমান সবাই হাসতে লাগলো, শুধু একজন ছাড়া। সেই মানুষটাকে আপনারা ভালো করে জানেন। সব কিছু শেষ করে আমি স্টেজ থেকে নেমে আসলাম। হঠাৎ নিজুম আমার হাত ধরে ছাদে নিয়ে গেল। তারপর নিজুম এমন কিছু করবে সেটা দেখে আমার মাথা পুরো গরম হয়ে গেল। নিজুম আমাকে ছাদে নিয়ে আমার ঠোঁটের সাথে ঠোঁট লাগিয়ে কিস করতে লাগলো। আমি নিজুমকে জোর করে ছাড়িয়ে ঠাস করে 2টা থাপ্পড় মেরে দিলাম। তারপর আমি বলতে লাগলাম, তোর সাহস কি করে হয় আমাকে কিস করার? রাসেল, আমি তোমাকে ভালোবাসি। আমি তোমাকে অন্য মেয়ের সাথে সহ্য করতে পারি না। তোর মতো মেয়ের মুখে ভালোবাসা মানায় না। তুই একটা খারাপ মেয়ে। তোর একটা দিয়ে হয় না, তোর 4-5টা লাগে। তুমি আমাকে এমন কথা বলতে পারলে? আমি কোন দিক দিয়ে তোমার কাছে খারাপ? সেটা তুই ভালো করে জানিস। তোকে নতুন করে বলতে পারবো না, তুই চিন্তা করে দেখ। না, আজকে তোমাকে বলতে হবে। আমার জানা মতে আমি কোনো খারাপ কাজ করি নাই। তাই নাকি? আকাশের সাথে কিস করা, আকাশের সাথে প্রতিদিন মোবাইলে যে রোমান্টিক কথাগুলো বলছিস, যেটা মুখ দিয়ে প্রকাশ করার মতো না, এখন আকাশকে ছেড়ে দিয়ে নতুন আরেকটা ধরছিস। তারপরেও বলবি তুই ভালো মেয়ে? তারপরেও বলবো আমি ভালো মেয়ে। এতদিন যা কিছু হয়েছে সবকিছু অভিনয়। আর কত কথা লুকাবি? আর তোর মতো মেয়েকে আমি ভালোবাসতে পারবো না। আমি আকিকে ভালোবাসি। না, তুমি আমাকে ছাড়া অন্য কাউকে ভালোবাসতে পারবে না। তুমি শুধু আমার। আজকে তোমাকে সবকিছু খুলে বলবো। আমাকে সবকিছু খুলে বলবি মানে? যা বলবি সোজাসুজি করে বল। আকাশ হলো আমার থানার একজন পুলিশ। আকাশকে আমি বলি তোমার সামনে কিছুদিন অভিনয় করার জন্য। আমি দেখতে চেয়েছি আমাকে অন্য কারোর সাথে দেখলে তুমি কেমন রিয়াক্ট করো। তার থেকে আরো একটা কথা শুনলে তুমি বেশি অবাক হয়ে যাবে। কি কথা যেটা শুনলে আমি অবাক হয়ে যাব? তুমি এত বছর যে মায়াজাল আইডির মানুষটার সাথে কথা বলে আসছো, ওই মানুষটা আমি। কি? তার মানে ওই আইডির মেয়েটা তুই? সবকিছু বুঝলাম। তাহলে তুই আকাশকে ওই দিন কিস করলি কেন?
আরে পাগল, ওই দিন তোমাকে দেখানোর জন্য আমি আর আকাশ এভাবে দাঁড়িয়েছি, যেন তুমি বুঝতে পারো আমি আকাশকে কিস করছি। তার মানে এতদিন আমাকে বোকা বানিয়ে আসছো? আমাকে এতদিন কষ্ট দিছো। যে মেয়ে আমাকে কষ্ট দিতে পারে সে কখনো আমার ভালোবাসা পাবে না। সরি রাসেল, এরকম কষ্ট আর কখনো তোমাকে দিব না। কিন্তু আমি তো আকিকে ভালোবাসি, তাই তোমাকে ভালোবাসা আমার পক্ষে সম্ভব নয়। তাই না? আখির সাথে তোমার কেমন পরিচয় সেটা আমি জেনে গেছি। আখি আমাকে সব কিছু গতকাল বলেছে। আমাকে একটু শক্ত করে জড়িয়ে ধরবে? তোমাকে জড়িয়ে ধরে আবার কিস করতে মন চাইছে। তো করো, আমি তোমাকে মানা করছি? বলতে দেরি, আমি নিঝুমকে জড়িয়ে ধরে কিস করতে লাগলাম। কিছুক্ষণ পর ছেড়ে দিলাম। দুজনে হাঁপাতে লাগলাম। তারপর দুজনে নিচে চলে আসলাম। আমাকে একটা থাকার রুম দেওয়া হয়েছে, যেটা ফারিয়ার পাশের রুম। নিঝুম ফারিয়ার সাথে ঘুমিয়েছে। সকালবেলা বুকটা কেমন যেন ভারী লাগছে। চোখ খুলে দেখি নিঝুম আমাকে জড়িয়ে ধরে শুয়ে আছে। ঘুমন্ত অবস্থায় নিঝুমকে অনেক সুন্দর লাগছে। আমি নিঝুমের কপালে একটা চুমু দিলাম। সাথে সাথে নিঝুমের ঘুম ভেঙে গেল। তখন নিঝুম বলল, আমি কিন্তু ঘুমিয়ে নেই। তার মানে তুমি জেগে আছো? তো তুমি কোন সময় আমার রুমে আসলে? কিছুক্ষণ আগে তোমার রুমে এসেছি, কিন্তু তোমাকে ঘুমন্ত অবস্থায় অনেক সুন্দর লাগছে, তাই না ডেকে তোমাকে জড়িয়ে ধরে শুয়ে পড়লাম। হয়েছে, এখন ওঠো, কেউ রুমে চলে আসবে। তোমাকে জড়িয়ে ধরে থাকতে আমার ভালোই লাগছে, আর একটু থাকো না। আর থাকা লাগবে না। বাসায় যাওয়ার পর যা করার করো। এটা কিন্তু বিয়ে বাড়ি। তার থেকে বড় কথা, আমাদের এখনো বিয়ে হয়নি। বিয়ে হয়নি তো কি হয়েছে? চলো আমরা দুজনে কাজী অফিসে বিয়ে করে ফেলি। মাথা খারাপ? আমি বাবা মায়ের একমাত্র সন্তান। বড় করে ধুমধাম করে তোমাকে বিয়ে করব। কিন্তু তোমার আব্বু আম্মু যদি মেনে না নেয় তখন কি করবে? আমার আব্বু আম্মু কখনো আমার কথা ফেলে নাই। আমার বিশ্বাস তারা রাজি হবে। তাই যেন হয়। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। ঠিক আছে, এখন তুমি ফারিয়ার কাছে যাও, আমি ফ্রেশ হয়ে আসছি। নিঝুম ঠিক আছে বলে আমার কপালে একটা চুমু দিয়ে রুম থেকে বেরিয়ে গেল। আমি আর বসে না থেকে ওয়াশরুমে চলে গেলাম। ফ্রেশ হয়ে রুম থেকে বেরিয়ে দেখি বাসা ভর্তি মেহমান। হঠাৎ আরোহী কোথা থেকে আমার সামনে এসে বলল, তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? নাস্তা করেছো? মাত্র ফ্রেশ হয়ে বেরিয়ে আসলাম। আচ্ছা, গতকাল রাতে নিঝুম আপু তোমার হাত ধরে টেনে নিয়ে গেল কেন? আসলে তোমাকে নিঝুম আপু আমাকে ভালোবাসে তো, তাই তোমার সাথে সহ্য করতে না পেরে আমাকে ছাদে নিয়ে গেছে। কি? নিঝুম আপু আর তুমি দুজন দুজনকে ভালোবাসো? তার মানে মনের কথা বলার আগেই ঠেকা খেলাম? কি বলছো তুমি? আমি তো কিছুই বুঝতে পারি নাই। আসলে তোমাকে প্রথম দেখায় আমার অনেক ভালো লাগছে। ভেবেছিলাম ফারিয়া আপুর বিদায়ের পর তোমাকে প্রপোজ করব, কিন্তু প্রপোজ করার আগে ঠেকা খেয়ে গেলাম। আহারে বেচারি, থাক, দুঃখ করো না। দেখবে তুমি আমার থেকে আরো ভালো ছেলে পাবে। ঠিক আছে, দোয়া করো আমার জন্য। এই বলে আরোহী আমার সামনে থেকে চলে গেল। হঠাৎ পিছন থেকে নিঝুম বলল, সত্যিটা বলার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। আমি আবার কি সত্যি বললাম? ওই যে তুমি আমাকে ভালোবাসো, সেটা আরোহীকে বলার জন্য। আমি এমনিতেই মিথ্যা কথা বলি না, সেটা তুমি ভালো করে জানো। জানি রাসেল সাহেব। এখন কথা না বলে আমার সাথে চলো, নাস্তা করবে। আমি ঠিক আছে বলে নিঝুমের সাথে যেতে লাগলাম। নিঝুম আমাকে নিয়ে একটা রুমে আসলো। রুমে এসে দেখি অনেক আইটেমের নাস্তা একটা টেবিলের উপর সাজিয়ে রেখেছে, আর দুজনে বসে নাস্তা করে নিলাম। দেখতে দেখতে দুলা আসার সময় হয়ে গেছে। আমি একটা নীল রঙের শার্ট গায়ে পরলাম, আর নিঝুম নীল রঙের শাড়ি পরেছে। আমার আর নিঝুমের দিকে সবাই তাকিয়ে আছে, আর একজন আরেকজনকে বলছে দুজনকে ভালোই মানিয়েছে। দুলা চলে এসেছে। দুলা তার সব কাজ শেষ করে স্টেজে উঠল। হঠাৎ একটা জায়গায় একজনকে মাথা পুরো গরম হয়ে গেল। আমি মনে মনে বলতে লাগলাম, ও এখানে কেন? তার মানে দুলার সাথে এসেছে। দুলার সাথে যে এসেছে সে আর কেউ নয়, রিয়া। কিন্তু রিয়া এখানে কেন? তার মানে দুলার আত্মীয় রিয়া। আমি রিয়াকে দেখে না দেখার ভান করে অন্যদিকে চলে গেলাম। দুলা ভিতরে এসে স্টেজে উঠে বসলো। তারপর কাজী সাহেব বিয়ে পড়ানো শুরু করলো। বিয়ে পড়ানো শেষ, এবার খাওয়া দাওয়ার পালা।
আমি নিচে দাঁড়িয়ে না থেকে ছাদে চলে এলাম। হঠাৎ কেউ একজন পিছন থেকে বলল, আরে তুমি ছাদে একা একা দাঁড়িয়ে আসো কেন? নিজু বাবু তো আমাকে খুঁজতে আসে নিশ্চয়ই। বাড়ি ভর্তি মেহমান, নিচে ভালো লাগছে না তাই ছাদে আসলাম। ও চলো, খাবার খাবে না? তুমি যাও, আমি একটু পরে আসতেছি। আরোহী ঠিক আছে বলে নিচে নেমে গেল। আমি কিছুক্ষণ পর ছাদ থেকে নিচে নেমে আসলাম। হঠাৎ নিঝুম আমার সামনে এসে বলল, তুমি এতক্ষণ কোথায় ছিলে? সে কখন থেকে তোমাকে খুঁজছি আমি। আসলে দুলার সাথে রিয়াকে দেখে মাথাটা গরম হয়ে গেছে, তাই ছাদে চলে গেলাম। ও এই ব্যাপার। আমার সাথে কথা বলতে এসেছি রিয়া, কিন্তু আমি তার সাথে কোনো কথা বলি নাই। ফারিয়া তো রিয়াকে দেখে এমনিতেই রেগে গেছে। আর রিয়া হচ্ছে দুলার মামাতো বোন। থাক ওসব কথা, তুমি খাবার খেয়েছো? তোমাকে রেখে আমি একা কিভাবে খাবো বলো? চলো দুজনে একসাথে খাবো। আমি ঠিক আছে বলে নিঝুম আর আমি দুইটা চেয়ার টেনে বসলাম। তারপর দুজনে একসাথে খাবার খেলাম। রিয়া নাকি খাবার খেয়ে চলে গেছে। আস্তে আস্তে সবকিছু শেষ, এখন বিদায়ের পালা। ফারিয়া সবাইকে ধরে অনেক কান্নাকাটি করছে। ফারিয়াকে বিদায় দিয়ে আমি আর নিঝুম বাসায় চলে আসলাম। দেখতে দেখতে 1 মাস চলে গেল। আমি এখন আব্বুর অফিস দেখাশোনা করি, আমাকে কাজে রিফাত হেল্প করে। আব্বু এখন বাসায় থাকে, নিঝুম এখন নিয়মিত থানায় যায়। নিঝুম আর আমার ভালোবাসা আগের মতোই আছে। প্রতিদিন সকালে আমার কপালে একটা চুমু দিয়ে ঘুম থেকে উঠাই। দুজনে একসাথে বাসা থেকে বেরিয়ে আসি। নিঝুমকে থানায় নামিয়ে দিয়ে আমি অফিসে আসি। আজকে অফিসে তেমন কাজ নেই, তাই নিঝুমকে একটা ফোন দিলাম। 2-3 বার রিং হওয়ার পর ধরলো। তখন আমি বললাম, ওই তুমি আমার ফোন ধরতে এত দেরি করলে কেন? কোথায় তুমি এখন? সরি, আমি একটা আসামি নিয়ে ব্যস্ত ছিলাম। আসামিটা একটা মেয়েকে ধর্ষণ করে মেরে ফেলছে, তাই ওইটাকে ধরে থানায় দিয়ে আসলাম। ও, তা তুমি কি এখন ফ্রি আছো? এখন ফ্রি আছি, বলো কি বলবে? অফিসে তেমন কাজ নেই, তাই ভাবছিলাম দুজনে আজকে বাহিরে লাঞ্চ করব। ঠিক আছে, তুমি থানায় এসে আমাকে নিয়ে যাও। আমি ঠিক আছে বলে রিফাতের কেবিনে গিয়ে তাকে বলে অফিস থেকে বেরিয়ে গাড়ি নিয়ে সোজা নিঝুমের থানার সামনে চলে আসলাম। গাড়ি পার্কিং করে থানার ভিতরে চলে গেলাম। থানার ভিতরে ঢোকার সাথে সবাই আমাকে সালাম দিতে লাগলো। আসলে সবাই আমাকে চিনে, সেজন্য। আমি থানার ভিতরে ঢুকে নিঝুমের কেবিনের সামনে গিয়ে বললাম, আমি কি ভিতরে আসতে পারি এসআই ম্যাম? সরি, এসআই ম্যাম এখন বিজি আছে, অনুগ্রহ করে কিছুক্ষণ অপেক্ষা করুন। আমাকে দেখে নিঝুম হাসতে হাসতে কথাগুলো বলল। তখন আমি ভিতরে ঢুকে বললাম, সরি ম্যাম, আমার একটু তাড়া আছে, কাজটা রেখে আমাকে একটু সময় দেন। কিন্তু মিস্টার, থানা তো আপনার কথা মতো চলে না। তাই নাকি? তাহলে তো যা করার আমাকেই করতে হবে। এই বলে আমি নিঝুমের হাতটা ধরে টানতে টানতে থানা থেকে বাহির করে গাড়ির ভেতরে নিয়ে আসলাম। থানার সবাই আমার কাহিনী দেখে হাসতে লাগলো। নিঝুম লজ্জা পেয়ে মাথা নিচু করে ফেলল। তো ম্যাম, আপনি তো আর থানার ভিতরে নেই, এখন আপনি কার কথা মতো চলবেন? এখন আমার এই জানটার কথা মতো চলবো। এবার তাহলে লক্ষ্মী মেয়ের মতো বসে থাকেন। এই বলে আমি গাড়ি নিয়ে একটা রেস্টুরেন্টের সামনে গিয়ে দাঁড়ালাম। গাড়ি থেকে নেমে দুজনে রেস্টুরেন্টের ভিতরে গেলাম। খাবার খেয়ে নিঝুমকে থানায় নামিয়ে দিয়ে আমি অফিসে চলে আসলাম। দেখতে দেখতে আরো 1 মাস চলে গেল। আমি এখন একটা গোডাউনের ভিতরে বসে আছি। কিছুক্ষণ পর আমার লোক রিয়া এবং মেয়র বেঁধে আমার সামনে নিয়ে আসলো। তখন রিয়া আমাকে দেখে বলল, রাসেল তুমি এখানে? আমাকে আর বাবাকে ধরে নিয়ে এসেছো কেন? তুই জানিস না আমার বাবা একজন মেয়র? আমি সব জানি। আমার কয়টা মাস চলে গেছে তোদের ধরতে। অনেক চেষ্টা করেছি ধরার জন্য, দিনরাত অনেক পরিশ্রম করছে, কিন্তু পারি নাই। আজকে সফল হয়েছি। তুই আমাদের এখানে ধরে এনেছিস কেন? তুই জানিস আমার একটা ফোনে তোকে দুনিয়া থেকে বিদায় করে দিতে পারি। সেটা আপনি কখনো পারবেন না। আর আপনি হয়তো এটা জানেন না, আপনি মেয়ের হয়ে যা সম্পদ আছে তার থেকে 3 ডাবল সম্পদ আমাদের আছে, কিন্তু তা নিয়ে আমরা কখনো অহংকার করি না। তাহলে আমাদের এখানে ধরে এনেছিস কেন? কারণ আপনি এবং আপনার মেয়ে অনেক বড় অপরাধ করছেন, সেটার প্রতিশোধ নিতে আপনাদের এখানে ধরে আনা হয়েছে। প্রতিশোধ নিতে মানে? আমরা তোর সাথে কি করেছি?
আমার সাথে করিস নাই। তুই এবং তোর বাপ মিলে রিফাত এবং রিফাতের আব্বুর সাথে কি করছিস একটু ভেবে দেখতো। যা করেছি রিফাতের সাথে করেছি, তোর সাথে তো কিছু করিনি। তুই আমাদের ধরে এনেছিস কেন? রিফাতের সাথে করা মানে আমার সাথে করা এক কথা, কারণ রিফাত আমার কলিজার টুকরা বন্ধু। তোরা বাপ মেয়ে মিলে ওদের যে অবস্থা করছিস সেটা এখন আমি তোদের সাথে করব। ওসব কিছু ভুলে যাও, এখন বলো তুমি কত টাকা চাও, আমি তোমাকে তাই দিব। আমার না টাকার লোভ নেই, আমি আপনাদের কাছে অন্য একটা জিনিস চাইব, দিবেন? তুমি কি চাও বলো, তুমি যা চাইবে আমি সেটাই দিব। আমি বেশি কিছু চাই না, শুধু এখানে আপনার মেয়েকে একটা সই দিতে বলবেন, এইটুকু, আর কিছু না। এই কাগজে কি লেখা আছে? তেমন কিছু না, তুই আর তোর বাপ মিলে রিফাত থেকে যে সম্পদগুলো লিখে নিছিস সেগুলো ফিরিয়ে দিবি, এতটুকুই, আর কিছু নয়। আমি মরে গেলেও কখনো সই করবো না। আমি জানতাম তুই এমনটা করবি, তাই অন্য ব্যবস্থা করেছি। ভাইয়েরা, আপনারা কাজটা শুরু করে দেন। আমি আমার লোকগুলোকে বললাম, তারা মেয়রকে কারেন্টের চেয়ারে বসিয়ে শট দিতে লাগলো। মেয়রের তো লাফালাফি শুরু হয়ে গেল। এটা দেখে রিয়া বলল, প্লিজ রাসেল, আমার বাবার সাথে এমনটা করিস না। তুই বল আমাকে কোথায় সই করতে হবে। আমি রিয়াকে কাগজটা এগিয়ে দিলাম। রিয়া সই করে দিল। এতক্ষণ যা কিছু হয়েছে সবকিছু ভিডিও করা হয়েছে। তারপর রিয়া এবং তার বাপকে রেখে আমরা সবাই চলে আসলাম। পরের দিন আমি মন্ত্রীর সঙ্গে দেখা করলাম, ভিডিওটা দেখালাম। মন্ত্রী সাথে সাথে রিয়ার আব্বুকে মেয়র থেকে বহিষ্কার করে দিল। তাদের বাড়ি গাড়ি ব্যাংক ব্যালেন্স সবকিছু নিয়ে নিল এবং রিফাতদের সবকিছু ফিরিয়ে দিল। আমি যে এত কিছু করছি এটা এখনো কেউ জানে না। এক সপ্তাহ পর রিফাতের আব্বু আম্মুকে তাদের সবকিছু ফিরিয়ে দিলাম। রিফাত এখন তার বাবার অফিস দেখাশোনা করে। আমি আমাদেরটা খুব সুন্দরভাবে চলছে এখন সবকিছু। রাতে সবাই মিলে খাবার খাচ্ছি, তখন বাবা বলল, সব কিছু তো ঠিকঠাক চলছে, এবার দুহাত এক করে দেওয়ার পালা। তুমি কি বলো রাসেলের আম্মু? তুমি ঠিকই বলেছ, এবার দুহাত এক করে দেওয়ার পালা। তাহলে তুমি একটা দিন তারিখ করে ফেলো। আব্বু আম্মু, আমি তো কিছুই বুঝতে পারছি না, তোমরা কিসের কথা বলছো? আমি আর তোর আব্বু সব কিছু জানি। নিজুম আর তুই দুজন দুজনকে ভালোবাসিস, তাই ভাবছি লুকিয়ে লুকিয়ে আর প্রেম ভালোবাসা করতে হবে না। তার চেয়ে ভালো দুজনের হাতে এক করে দি। নিজুম আম্মুর কথা শুনে বসা থেকে উঠে রুমে চলে গেল। আমিও আর বসে না থেকে রুমে চলে আসলাম। আমাদের দুজনকে এভাবে চলে যেতে দেখে আব্বু আম্মু দুজনেই হাসতে লাগলো। আজ আমার আর নিজুমের বিয়ে হয়ে গেছে। খুব ধুমধাম করে বিয়েটা হয়েছে। বাংলাদেশের নামি দামি সব লোকজন এসেছে। রিফাতের আব্বু আম্মু এবং ফারিয়া এবং তার জামাইও এসেছে। রিফাত আর আরোহী মিলে আমার বাসরঘর সাজিয়েছে, তাই ওরা দুজন আমার রুমের সামনে দাঁড়িয়ে আছে। তখন রিফাত বলল, জামাইবাবু, আমাদের পাওনা দিয়ে তারপর ভিতরে ঢুকতে হবে। বন্ধু আজকে নাই, পরে দিব। আমার বউটা ভিতরে একা একা বসে আছে, আগে বাসর ঘরে বিলাইটা মেনে নেই। বিলাই মারবেন, আরো কত কিছু করতে পারবেন। আগে আপনাদের পাওনার 50,000 টাকা দিয়ে দেন। বড়লোক মানুষ তো, এত বেশি চাইনি। কি 50,000? তারপরে বলছিস বেশি চাসনি? আরোহী তো ঠিকই বলেছে, 50,000 তো বেশি তো আর চাইনি। ইরে, তোদের দুই জনের পরিচয় এত মিলে গেছিস, তোরা কিন্তু মনে রাখবি আমারও দিন আসবে, তখন কিন্তু 1 লাখের নিচে ভিতরে ঢুকতে দিব না। তোকে তো বিয়েতে দাওয়াত দিব না। আমি বিনা দাওয়াতে চলে যাব। দূর, এত কথা না বলে টাকা বের করো আর ভেতরে যাও। কি আর করার, মানি ব্যাগ থেকে কার্ডটা বের করে দিয়ে ভিতরে ঢুকে দরজা লাগিয়ে দিলাম। কার্ডটা দেওয়ার পর দুজনে আর একটা কথাও বলে নাই। তারা ভালো করে জানে আমার কার্ডে 50,000 টাকা বেশি থাকে। দরজা লাগিয়ে ভিতরে ঢুকে সামনে যাওয়ার পর যেটা দেখলাম সেটা দেখে আমার গলা শুকিয়ে গেল। সামনে তাকিয়ে দেখি নিঝুম পিস্তল নিয়ে আমার দিকে ধরে আছে। তখন আমি বললাম, কি ব্যাপার, তুমি আমার দিকে এইভাবে পিস্তল ধরে আছো কেন? হারামজাদা, বাসর ঘরে ঢুকতে তোর এত সময় লাগে কেন? ওরা যা চাইছে তা দিয়ে চলে আসতে। তুমি জানো ওরা আমার কাছে থেকে কত টাকা চাইছে? জানি, আমি সবকিছুর ভেতর থেকে শুনেছি। রাত বাজে 2টা, 2 ঘন্টা পর সকাল ভোর হয়ে যাবে। বাসর করবে কখন?
আমার ওই 2 ঘন্টা যথেষ্ট, এর থেকে বেশি সময় নিব না। কিন্তু তোমাকে তো আজকে বাসর করতে দিব না, তুমি ভেতরে দেরি করে এসেছো, তাই আজকে পুরো রাত আমার পা টিপতে হবে তোমাকে। সরি কলিজা, এই রাতের জন্য মাফ করে দাও। এই রাত একবার আসে। আমি কোনো কথা শুনতে চাই না, ওয়াশরুমে ঢুকে ওযু করে আসো, দুজনে আগে 2 রাকাত নফল নামাজ আদায় করে আসি। কি আর করার, এসআই বউ বলে কথা। অজু করে দুজনে 2 রাকাত নফল নামাজ আদায় করলাম। নিঝুম বিছানায় শুয়ে পড়ল আর আমাকে বলল তার পা টিপে দেওয়ার জন্য। আমি বিছানায় উঠে নিঝুমের পা দুটো টিপতে লাগলাম। কিছুক্ষণ পর আমাকে বিছানায় ফেলে দিয়ে গলা চেপে ধরে বলল, ওই হারামি, আমি যেটা বলবো তুমি কি তাই করবে নাকি? তুমি তো বলছো তোমার পা টিপে দেওয়ার জন্য। আমি বলছি তাই বলে তুমি সেটা করবে নাকি? জোর করে বলতে পারো না? আমি তো এমনি মজা করলাম, আমি সবসময় তোমার কথা মতো চলবো। আদেশ যখন পেয়েছি তাহলে শুরু করে দেই। শুরু করার আগে বললে না তো বউ সাজে আমাকে কেমন লাগছে? তুমি তো আমার কাছে সবসময় সুন্দর, খালি খালি এত আটা ময়দা মাখার কি দরকার ছিল? বিয়ের সময় একটু মারতে হয়। এখন লাইট বন্ধ করে আসো। লাইট বন্ধ করতে হবে না, আমার পাঠক পাঠিকা একটু দেখো কিভাবে বাসর করতে হয়, তারা একটু শিখুক। তোমার দেখি লজ্জা শরম বলতে কিছুই নেই। তোমার পাঠক পাঠিকা বাসরাতে কি করবে সেটা কি আমাদের দেখাবে? দেখাবে। আমি জানি আমার পাঠক পাঠিকা অনেক ভালো মানুষ। কি গো, আন্নেরা আমাদের দেখাবেন না? ওই দেখছো, তারা বলছে দেখাবে। তোমার মাথা বলছে। যাও গিয়ে লাইট বন্ধ করে আসো। কি আর করার, এসআই বলছে না বন্ধ করলে থানায় নিয়ে 144 ধারা মামলা দিবে। আমি বিছানায় থেকে উঠে লাইটটা বন্ধ করে দিয়ে আসলাম। বিছানায় এসে নিঝুমের পুরো শরীরে কিস করতে লাগলাম। নিঝুমের ঠোঁটের উপর হামলা শুরু করলাম, নিঝুমের পেটের উপর হাত বোলাতে লাগলাম। তারপর আস্তে আস্তে নিঝুমের শরীর থেকে সবকিছু খুলে ফেললাম। তারপর ইরানের মতো হামলা শুরু করে দিলাম। এটা কেমন হামলা বিয়ের পর বুঝতে পারবেন, অনেক দেখেছেন, আর দেখা লাগবে না। আমাকে তো এইটুকু দেখাবেন, বাকিটা ইতিহাস হয়ে থাকলো। দেখতে দেখতে আমার আর নিঝুমের সংসার ভালোই চলতে লাগলো। নিঝুম এসআই চাকরি ছেড়ে দিয়েছে, বাসায় এখন আব্বু আম্মুর খেয়াল রাখে আর আমি অফিস দেখাশোনা করি। এর ফাঁকে আরোহী আর রিফাতের বিয়ে ঠিক হয়ে গেল। আপনাদের সবার দাওয়াত থাকলো। রাইসা এখন কলেজে পড়ে, তো সবাই আমাদের জন্য দোয়া করবেন। নামাজ পড়ো মুসলিম বোন ও ভাই, নামাজ ছাড়া দুনিয়াতে শান্তি নাই। নামাজের কথা রেখো স্মরণ, নামাজ দিয়ে সাজাও জীবন। নামাজ ছেড়ে করো না ভুল, নামাজ হলো ইবাদতের মূল। সুলম মুসলিম ভাই ও বোনেরা, 5 ওয়াক্ত নামাজ পড়ো, জীবনকে সুন্দরভাবে গড়ে তোলো। এই যে বন্ধুরা, গল্প শেষ করে কমেন্ট না করে চলে যাচ্ছ, এইটা কিন্তু ঠিক না। তাড়াতাড়ি কমেন্ট করো। আর যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, জলদি করে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের একজন মেম্বার হয়ে যাও প্লিজ।